এভরিওয়ান, ইটস মি প্রাপ্তি। আমি আছি তোমাদের সাথে। গাইস, তোমরা সবাই কেমন আছো? দীর্ঘ 3 থেকে 4 মাস পর্যন্ত আমার তোমাদের সাথে কোনো প্রকার কোনো কন্ট্যাক্ট নেই। ভিডিওই তো দিতে পারছি না, কিভাবে থাকবে? তাই তোমাদের জন্য অনেক দিন পর একটা ওয়ান শট নিয়ে হাজির হলাম। আর হ্যাঁ গাইস, আমি তোমাদের সাথে এখনো পর্যন্ত রেগুলার হতে পারলাম না। আই এম সরি। তো চিন্তা করো না, ইনশাআল্লাহ 26 সালে রেগুলার হওয়ার চেষ্টা আমি অনেক করব। চেষ্টা তো করব, কিন্তু তোমাদের থেকে কি আদৌ রেসপন্স পাবো এইটা বুঝতেছি না। আমার কাজ ভিডিও দেওয়া, আমি ভিডিও দিব। তোমাদের কাজ হচ্ছে লাইক করা, আর কিন্তু তোমরাই লাইক করো না। একটা লাইক করলে কি এমন হয়? প্লিজ একটা লাইক করে দিও কলিজারা। আমি তোমাদেরকে আদেশ করছি না, অনুরোধ করছি। ভিডিওতে লাইক করে তারপর না হয় ভিডিওটা দেখো। একটা ভিডিও মেক করতে সত্যি অনেক কষ্ট হয়। তাই আমি বলতে চাই, আমার এই ভিডিওতে 2K লাইক আমি ডিজার্ভ করি। প্লিজ আমাকে এর থেকে বঞ্চিত করো না। তো গাইস, এখন গল্পে আসা যাক। আশা করি স্টোরিটা অনেক ভালো লাগবে তোমাদের কাছে, ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আমরা আছি এখন জাপানের টোকিও শহরে। আরে টোকিও শহরের কোথায় আছি সেটা তো বলবি। ও হ্যাঁ, আমরা এখন আছি টোকিও শহরের ভেতরে থাকা জঙ্গলের মধ্যে। আজকে আমি আর আমার ফ্রেন্ডরা মিলে ক্যাম্পিং করতে আসছি এখানে। কি জাস্ট ফ্রেন্ড? তোর গার্লফ্রেন্ড এসেছে তোর সাথে, তুই দেখতে পাচ্ছিস না? বুঝতে পেরেছি, সকলের সামনে তোর গার্লফ্রেন্ড আছে এটা বললে তো তোকে আর কোনো মেয়ে পাত্তাই দেবে না। তুই আর আমার সাথে কথা বলতে আসবি না, তোর সাথে ব্রেকআপ। আরে ইয়োজা বেবি, কি করছো? গাইস, আমি আমার ফ্রেন্ডের সাথে শুধু আসিনি, আমি আমার গার্লফ্রেন্ডকে ওর সাথে করে নিয়ে এসেছি। আর আমরা আজকে ক্যাম্পিং করব। এবার হয়েছে? আরে ইয়ঞ্জুন, বাদ দে না। দেখছিসই তো বেচারা সুবিনের চেহারাটা বান্দরের মতো হয়ে আছে। এই তের বাচ্চা, তুই আমার বয়ফ্রেন্ডকে বান্দর বলবি না বলে দিলাম। ও যেমনই হোক, ও আমার শুধু। কি ভালোবাসা দেখ। ইউনোর বাচ্চা, হাসলে একদম খুন করে ফেলবো এখানে। হয়েছে, আমার ইয়োজাকে আর কেউ ডিস্টার্ব করবি না। চল এখন সবাই চলুন ইয়োজা বেবি। মায়ের খাবে কিন্তু বেগুনের বাচ্চা। তাদের এই খুনসুটির মাঝে হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে উদয় হলো। আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও প্লিজ। আমি মরতে চাই না, প্লিজ আমাকে বাঁচাও। সবাই তো মেয়েটিকে দেখে এবং মেয়েটির কথা শুনে ভয় পেয়ে গেল। মেয়েটির হাতে ছিল 100টা ছুরির আঘাতের চিহ্ন। তার হাত দুটি যেন কেউ কলম না পেয়ে ছুরি দিয়ে দাগ কেটে রেখেছে। চুলগুলো উস্কো খুস্কো, জামা কাপড়ে ময়লা আর রক্তে চুপচুপে হয়ে আছে। সাথে রয়েছে বিষাক্ত পিঁপড়ার আনাগোনা, যেন কেউ তার গায়ে বিষাক্ত পিঁপড়া ছেড়ে দিয়েছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কার থেকে বাঁচাবো? কি আপনার এই অবস্থা করেছে বলুন আমাদেরকে। মেয়েটি যেদিক থেকে দৌড়ে এসেছে সেদিকে আঙ্গুল দিয়ে দেখায়, এরপর মাটিতে লুটিয়ে পড়ে। সবাই প্রচুর পরিমাণে ঘাবড়ে যায়। সুবিন লাইভ করার জন্য মোবাইলটিকে ওপেন করে। পাগল হয়ে গেছিস নাকি সুবিন? মরতে চাস নাকি জেলের ভাত খেতে চাস? কোনটা? হ্যাঁ গাইস, মেয়েটা তো মরে গেছে। এই কথা শুনে সবাই নিজেদেরকে ঠিক রাখতে পারলেও তে নিজেকে ঠিক রাখতে পারেনি। সে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায়। আরে তে, ও মাই গড, এই তেরা আবার কি হয়ে গেল? গাইস, আমার না এই জায়গাটা একদমই ঠিক মনে হচ্ছে না। চল এখান থেকে। ওই ক্রিমিনালটা যদি আবার আমাদেরকে ধরে নেয় তখন আমরা কি করবো? কেউ রিস্কে পড়ুক, এটা আমি চাই না। চল এখান থেকে। বুগাম, তুই থেকে নিয়ে আয়। সুবিন, তোমার আবার কি হয়েছে? চলো এখান থেকে। আমরা ঠিক করছি কি? ভাই, আমাদের পুলিশের কাছে যেতে হবে। এই মেয়েটাকে একা কি করে ফেলতে যেতে পারি আমরা? ভাই, এই সুবিরা আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আজ পর্যন্ত কি দেখেছিস কোন পুলিশকে একটা ক্রিমিনাল ধরতে? এরা না ছাড়া কিছুই পারে না, সরকারের টাকা খাওয়া ছাড়া। বাঁচতে চাইলে সব কটা এখান থেকে চল। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। আর এইদিকে কেউ একজন খুব দূর থেকে তাদের যাওয়াটা দেখছে, ঠোঁটে একটা স্মাইল রেখে। ও হচ্ছে আমাদের গল্পের নায়িকা কিম তাeyong তে। এগুলো হচ্ছে তার সাঙ্গপাঙ্গ, সুবিন, ইয়ঞ্জন, ইয়োনো আর বুগাম। এদের মধ্যে সুবিন আর ইয়ঞ্জন একে অপরের সাথে রিলেশনে আছে। তে বুগামকে মনে মনে পছন্দ করে, কিন্তু সামনাসামনি এখনো বলেনি।
আর বুগামেরও একই দশা। মাঝখানে ইউনো রয়ে গেছে একটা ফাঁসি মার্কা ছেলে, যার তার সাথে ফ্লার্ট করতে ব্যস্ত থাকে। আমাদের গল্পের নায়িকা কিম তেয়ং তে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। বাবা মা বলতে তার দুনিয়াতে কোনোটাই নেই, কিন্তু স্টেপ ফাদার আছে। তের বাবা মারা যাওয়ার পর তের মা এই ব্যক্তিকে বিয়ে করে। এরপর আর কি কিছু বছর যাওয়ার পর তের মাও মারা যায়। এখন সে তার স্টেপ ফাদারের কাছেই থাকে, যে কিনা একজন হসপিটালের ডক্টর। সে উপর দিয়ে দেখায় তার মেয়েকে সে অনেক ভালোবাসে, কিন্তু আসলে তা মোটেও না। তেকে সে সকল ধরনের স্বাধীনতা দেয় এবং সব জায়গায় ঘোরার পারমিশনটাও দিয়ে রাখে। এর কারণ হচ্ছে সে কোথাও ঘুরতে গেলে এবং বিপদে পড়লে সে যেন আর বাড়িতে না ফিরতে পারে, কারণ সে জানে তার মেয়ে খুব বেশি ভয় পেলে সেন্সলেস হয়ে যায়। আর এইদিকে তে ভাবে তার ড্যাড তাকে অনেক ভালোবাসে। ওই দিনের ঘটনার পর আজ 3 দিন হয়ে যায়, কেউ কারোর সাথে দেখা করে না। এমনিতে টিভির নিউজগুলোতে দেখানো হয় শহরে মেয়েদের মার্ডারগুলো বেশি হচ্ছে, আর সেটার অর্ধেক প্রমাণই দেখলো তারা সেদিন সেই জঙ্গলে। ইয়ঞ্জুন অনেক ভয় পেয়ে আছে, যার জন্য সুবিন তাকে সান্ত্বনা দিতে থাকে কল মেসেজে। তেও প্রচুর আতঙ্কে ছিল। 3 দিন ঘর থেকে কোথাও বের হয়নি। 4 দিনের মাথায় সে নিজেকে স্বাভাবিক করে নেয়। ইনফ্যাক্ট সকলেই স্বাভাবিক হয়ে যায়। এরপর সকলে আবার কলেজে যাওয়া শুরু করে, একসাথে আড্ডা দেয়, বসে মজা করে ইত্যাদি। এটা হচ্ছে জনসুক ম্যানশন। বাড়িটাকে দেখতে কোনো রাজপ্রাসাদের থেকে কম মনে হয় না। বাড়িটা বড় হতে পারে, কিন্তু ফ্যামিলি মেম্বার না। এই বাড়ির প্রধান কর্তা মানে লি জনসুক। তিনি আর তার বৌমা আর তার 2 নাতিকে নিয়েই তার পরিবার। এই বাড়িতে আগে এক সময় অনেক মানুষই বসবাস করত, কিন্তু এখন শুধুমাত্র 4 জন। এই বাড়িকে অনেকে অভিশপ্ত বাড়ি বলে। তার কারণ হচ্ছে এই বাড়ির 2 ছেলেই, মিস্টার কিম জিহন আর মিস্টার কিম নামজুন, এই দুনিয়াতে আর নেই। কিম জিহন হচ্ছে লি জংসুকের বড় ছেলে, আর কিম নামজুন হচ্ছে লি জংসুকের ছোট ছেলে। কিম জিহন ক্যান্সারে আক্রান্ত থাকার কারণে মারা যায়। এটা হচ্ছে কিম জিহনের ওয়াইফ মিসেস কিম রোজ, আর কিম নামজুনের ওয়াইফের নাম ছিল মিসেস কিম সেকজিন। তারা দুজনের কেউই এখন আর পৃথিবীতে নেই। তাদের 2 ছেলে মেয়ে, ন্যান্সি আর জাংকুক। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে ন্যান্সিও আর এই দুনিয়াতে নেই। ন্যান্সির যখন 10 বছর ছিল তখন সে তার প্যারেন্টসদেরকে হারায়। তাদের মৃত্যুটা কার অ্যাক্সিডেন্টে হয়েছিল, আর সেই কারের ভিতরে জাংকুকও ছিল। তখন তার বয়স 5 বছর ছিল। মরতে মরতে বেঁচে যায় সেই ছোট্ট ছেলেটি। ছেলে আর ছেলের বউর মৃত্যুর কথা শুনে কোনো মাই নিজেকে ঠিক রাখতে পারে না। আর যাই হোক, তাই হানসুয়ের কথাটা শোনার পরে কোমায় চলে গিয়েছিল। এরপর আর ফেরা হয়নি কোমা থেকে। সবকিছুতে মিলিয়ে মারাত্মক ভাবে ভেঙে পড়ে গিয়েছিল লি জংসুক। তার ছেলে বৌমাকে হারানোর বেদনা, তার জীবন সঙ্গীকে হারানোর বেদনা দিন দিন তাকে কুড়ে কুড়ে খেয়েছিল। ন্যান্সি ছিল জাংকুকের 5 বছরের বড়, আর এ হচ্ছে কিম জিহনের একমাত্র ছেলে চ্যান জিওয়ান। ন্যান্সি থেকে সে 1 বছরের ছোট, আর জাংকুকের থেকে 4 বছরের বড়। ন্যান্সির মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্টলি হয়নি, সে সুইসাইড করেছিল। তো কেন করেছিল সেটা আমরা গল্পের মধ্যেই জানতে পারবো। ন্যান্সি আর জাংকুককে নিজের সন্তানের মতো দেখাশোনা করেছিল রোজ। লি জংসুকের 2 বৌমাই ছিল অনেক ভালো। আর ভালো হবে না কেন, দুজনকেই তো তার প্রিয়তমাই খুঁজেছিল তাদের ছেলের বউ করার জন্য। এটা হচ্ছে আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক। সে হচ্ছে একজন ডক্টর। এনাকে তো ইন্ট্রোডিউস করালাম, এখন এনার প্রফেশনটা বলি। ইনি হচ্ছেন একজন পুলিশ অফিসার। লি জংসুকের 2 নাতি ছিল মারাত্মক হ্যান্ডসাম। তারা দুজন সম্পর্কে ভাই হলেও একে অপর থেকে অনেক ডিফারেন্ট। একজন যদি আলো হয় আরেকজন অন্ধকার, একজন যদি পানি হয় আরেকজন আগুন। লি জংসুক তার 2 নাতিকে নিয়ে প্রাউড ফিল করে। এটা হচ্ছে জিয়ন ম্যানশন, যেটা হচ্ছে জাংকুকের। এটা তার বাবার দেওয়া শেষ উপহার। জাংকুক তার একাকিত্ব সময় কাটানোর জন্য এই বাড়িতে আসে। এই যে ডক্টর ছিনি, আমাকে কেবিনে ঢুকতে দিন। আর আমাকেও আমি ঢুকবই, ছাড়ুন আমাকে। আরে পাগল হয়ে গেছে নাকি তোমরা? এরকম করলে কিন্তু ডক্টর জিয়ন অনেক রেগে যাবে, আর তোমাদের এসব সামান্য চোটের জন্য উনি ট্রিটমেন্ট করবে। এখনো কেটে পড়ো, আর এতই যেহেতু সব রক কেটে আসো, তাহলে সেলাই করতে বলবো। আমরা রক কাটবো আর আপনি ডক্টর জিয়নের ভার্জিনিটি কাটবেন। বুঝি না মনে হয়। কাটলে কাটলাম, সমস্যা কি তাতে?
ডক্টরের সাথে মেয়েটা ডক্টরকে খারাপ মানাবে না। আইসে পালের ডাক্তার সবার জাঙ্কুকের আশেপাশে ঘোরার ধান্দা। কি বললি তুই? আরে ম্যাম বাদ দিন তো, এইসব মেয়েদের সাথে কথা বলে সময় নষ্ট করবেন না। এই ডক্টর ম্যাডাম শুনুন তো, আপনি আমাদের ট্রিটমেন্ট লাগবে। মিস জেনি আপনি আমাদেরকে চলে যেতে বলুন, আজকে আমার একটু কাজ আছে। এই বাজে মেয়েরা আমার কথাই শুনছে না, আমি কখন থেকে বলছি এদেরকে চলে যাওয়ার জন্য। শুনে নাও, তোমাদের ডক্টর জিওনা বলে দিয়েছে এখন চলে যাও সবাই এখান থেকে। আর যদি এতই ট্রিটমেন্ট লাগে হসপিটালে আরো ডক্টর আছে, কি ওদেরকে দেখাও। এরপর সব মেয়েরাই স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। আসতে পারি ডক্টর জিওন? সকলকেই আসতে নিষেধ করেছিলাম। সমস্যা নেই, আপনি তো পেশেন্টদেরকে বলেছেন, আমি তো ডক্টর, আমি আসতে পারি, সমস্যা কি তাতে? বাই দ্য ওয়ে আপনি কি কাজ করছেন? একটা পেশেন্টের রিপোর্ট তৈরি করছি। ও আচ্ছা। বাই দ্য ওয়ে ডক্টর জিওন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আই নো আপনি কাজ করছেন, বাট তাও করি প্লিজ। ওকে বলেন, শুনি আপনার কি প্রশ্ন। আপনি আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবেন? আপনার একটা গার্লফ্রেন্ড লাগবে না? এইসব নিয়ে আমার টেনশন নেই, আপনারা তো কিসের টেনশন? না মানে আপনার চোখের সামনে একটা সিঙ্গেল মেয়ে এভাবে ঘুরছে আর আপনি দেখিও না দেখার ভানে আছেন, তো আপনি কি চান আমি আপনার সাথে রিলেশনে যাই? সত্যি? আপনি এটা করলে করতে পারেন, একজন ডক্টরের সাথে একজন ডক্টরকে ফাটাফাটি মানাবে। আপনাকে মিস্টার গমিওর সাথে অনেক ভালোই মানাবে। হোয়াট? গমিও? আমি আপনার কথা বলেছি মিস্টার জন, আর আমি মিস্টার গমিওর কথা বলছি মিস জেনি। আমি আমার কাজের উপর ফোকাস করছি বর্তমানে, এসব প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে না। যখন এসব হবে তখন দেখা যাবে। আপনার আর কিছু বলার আছে? আমার এখন বাসায় যেতে হবে। বলতে তো চাই অনেক কিছু, কিন্তু শুনতেই বা কই চাও তুমি? চিন্তা নেই, একদিন আমি তোমাকে আমার ঘুরেই ছাড়বো। না না, আর কিছু নেই বলার, আপনি যেতে পারেন। ওকে, সি ইউ টুমরো। ইয়া, বাই। বৌমা, জিওন আর জাঙ্কুক এখনো আসেনি? কই, ওরা তো এসে পড়েছি দাদা জান, তোমাকে আজ বড্ড মিস করেছি, তাই চলে আসলাম। তোরা যখনই বাইরে থাকিস তোদের দুজনকেই আমি অনেক মিস করি। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করবি। এখনো জিওন আসছে না, ওর অপেক্ষায় আছি। রোজ কিচেন রুম থেকে এক একটা তরকারির বাটি টেবিলে এনে রাখছে, আর এদিকে জনসুক অপেক্ষায় আছে তার নাতি জিওনের জন্য। তোর হাসি পাচ্ছে আর এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই আমরা কি অকাজে বসে আছি নাকি? কারো হাঁস চুরি হয়ে যাচ্ছে, কেস নিয়ে আসলো। কারো মুরগির ডিম দিচ্ছে না কেন, এটা নিয়েও কেস নিয়ে আসলো। কারো চুল পড়ে যাচ্ছে, এটা নিয়েও কেস নিয়ে আসে। এবার থেকে এসব মানুষ রিপোর্ট নিয়ে আসলে এসব ধরনের সোজা জেলে ভরে দেব। আরে স্যার, আপনি বুঝছেন না কেন? এরা রিপোর্ট লেখার নামে আপনাকে এক নজর দেখার জন্য আসে। দুই ভাই দুই জায়গা কাঁপাচ্ছেন, একজন থানা আর একজন হসপিটাল। একদিন এসব সহ্য করা যায়, বাট রোজ রোজ একই কমপ্লেন একদম সহ্য করতে পারছি না। কয়টা বেজেছে দেখতো? 1:15। হোয়াট? 1:15? দাদা জান হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আসছি আমি, বিকালে আবার বের হব তোর সাথে। কিছু জিনিস ইনভেস্টিগেশন করতে হবে। দাদা জান সরি ওয়েট করানোর জন্য, আসলে কাজের অনেক প্রেশার, বিকালে আবার বের হতে হবে ইনভেস্টিগেশন করার জন্য। এমনিতেও শহরের যা পরিস্থিতি হয়ে আছে, তোদেরকে আরো সবার আগে দরকার মানুষের। যা এখন তুই ফ্রেশ হয়ে আয়, তাড়াতাড়ি খেতে বসবি, সবাই অপেক্ষা করছি তো আমরা। আমি 5 মিনিট আসছি। তোমার এই আইনের নাতি কিছুই করতে পারবে না দাদা জান, উপর মহলের টাকা খাওয়া ছাড়া। দেখ জাঙ্কুক, তুই তোর কাজ কর, আমার কাজ নিয়ে তোকে ভাবতে হবে না। আমি তো ক্রিমিনালদেরকে অবশ্যই বের করব, আর তাদের ফাঁসি দেওয়া ছাড়া আমার এই মন শান্তি হবে না। এই কথা বলে জিয়ান সেখান থেকে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। জাঙ্কুক একটা তার ছেলের হাসি দেয়। কি হয়েছে দেও, কোনো কিছু নিয়ে আপসেট আছিস? না আসলে ওই দিনের ওই মেয়েটা। আরে তুই চুপ থাক, এমনি তো ভুলে যাওয়ার চেষ্টা করছি, আর তুই মনে করিয়ে দিচ্ছিস। তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা চল সবাই কোনো একটা ক্যাফেতে গিয়ে বসি, এখানে ভালো লাগছে না। চল। চল সবিন। বিকালের দিকে জিওয়ান আর জিহোক দুজনে ইনভেস্টিগেশনের জন্য বেরিয়ে যায়। তাদের গন্তব্যটা হচ্ছে ওই জঙ্গলটা। আসলে তারা সেই জঙ্গলের আশেপাশে থাকা কিছু গ্রামবাসী থেকে সেই মেয়েটার মরদেহের কথা শুনতে পেরেছে, তাই তারা এখন সেই জায়গায় যাচ্ছে।
2 ঘন্টা ধরে তারা জঙ্গলে ঘুরে ঘুরে কিছু খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তারা ব্যর্থ। তারা সেখানে কিছুই খুঁজে পেল না। ঘুটঘুটে অন্ধকার রাতে একটা মেয়ে প্রাণ বাঁচানোর জন্য দৌড়েই যাচ্ছে, কিন্তু সে ব্যর্থ হলো। তার প্রাণটা সে বাঁচাতে পারলো না ওই ক্রিমিনাল থেকে। তার মরদেহ ওই হাইওয়েতেই পড়ে রইল। জঙ্গল, কোথায় যাচ্ছিস তুই? এই টাইমে আমি কোথায় যাই জানো না নাকি? আমার ডক্টর ব্রো, অবশ্যই পেশেন্টদের ট্রিটমেন্ট দিতে যাব। আপনার এই সার্ভিসটা মানে 24 আওয়ার্স, রাইট? ইদানিং দেখছি আপনি রাতে ক্লাবে গিয়েও মেয়েদেরকে ট্রিটমেন্ট দিয়ে আসেন। আমি ক্লাবে যাই, শেষমেশ ঘরেও গোয়েন্দাগিরি শুরু হয়ে গেছে। ছি, তুই ডক্টর, তুই এসব কাজ করিস? দাদাজান জানলে কি ভাববি একবার চিন্তা করছিস? দেখ জঙ্কুক, এখনো ভালো হয়েছে। আমাকে কেউ জ্ঞান দিক এটা আমার পছন্দ না। আর তোমার এতই যদি শখ থাকে দাদাজানকে বলার, বলে দিতে পারো, আই ডোন্ট কেয়ার। এই জন্যই তোকে আমার পছন্দ না। তোকে বলছে আমাকে পছন্দ করতে তোমাকে। এই কথা বলে জঙ্কুক সেখান থেকে চলে যায়। ইচ্ছে তো করে একে আমি সারা জীবন ছেলের ভাত খাওয়াই। দাদাজানের জন্য আর পারছিটা কোথায়? দিন দিন বেয়াদব হচ্ছে একটা। এ নাকি ভদ্র ফ্যামিলির একটা ছেলে। ফায়দাতে আমার কি? খারাপ হলে হবে। তুই ভাব জীবন, তোর কি হবে? কেসটা এখনো পর্যন্ত লড়তে পারিনি, তার মধ্যে আর একটা খুন। এই ক্রিমিনাল ভাবছেটাকে নিজেকে। একে একবার ধরতে পারলে ফাঁসি তো এর নিশ্চিত। এখন সকাল 8টা। সুবিনের কলে তের ঘুম ভাঙে। আজকে কেউই কলেজে যাবে না, কাল বুগামের বার্থডে, তাই সবাই একসাথে ডিসকাস করবে যে তাকে কিভাবে সারপ্রাইজ করা যায়। স্পেশালি তো তে অনেক এক্সাইটেড হয়ে আছে। তার ভালোবাসার মানুষটার কাল বার্থডে, সে এমন কি করলে বুগাম অনেক খুশি হয়। তাই সে আর কোনো কথা না ভেবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নেয় ফ্রেন্ডদের কাছে যাওয়ার জন্য। রাস্তায় সে একটা রিক্সা খালি না পেয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। রাস্তায় সে বুগাম আর বুগামের মাকে দেখে একটা গলির মধ্যে ঢুকে পড়ে, কারণ তারা যে সারপ্রাইজটা প্ল্যান করছে এটা বুগামকে কোনো মতে জানানো যাবে না। তাই তো তে লুকিয়ে পড়ে, কারণ বুগাম যদি তেকে দেখে তাহলে তের সাথে চলে যাওয়ার জন্য বায়না করবে। তে ভুল করে এমন একটা গলির মধ্যে ঢুকে পড়ে যেখানে 2-3টা কুকুর একসাথে ঝগড়া করছিল, যেটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে এসব কুকুরদেরকে অনেক ভয় পায়। সে অতটা আতঙ্কিত না হয়ে আস্তে আস্তে দৌড় দিতে লাগে। এমন সময় একটা ইটের সাথে উষ্টা খেয়ে ঠাস করে নিচে পড়ে যায়। ও মা গো, ও কি জোরে লাগলো। এখন এটাকে ড্রেসিং করাতে হবে, তারপর ফ্রেন্ডদের কাছে যাব। আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? আমি ডক্টর গমিও, মানে আমার ড্যাডের কেবিনে যাচ্ছিলাম। ও, আপনি ডক্টর গমিও মেয়ে? আপনি তো এখন ডক্টর গমিওর সাথে দেখা করতে পারবেন না, উনি এখন একটা অপারেশন থিয়েটারে আছে। আমার এই হাতটা ড্রেসিং করাতে হবে। আপনি তাহলে ডক্টর জিয়ানের কাছে যেতে পারেন, উনি আপনাকে ড্রেসিং করতে সাহায্য করবে। ওনার কেবিনটা কোথায়? লেফটে গেলে দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ। এরপর তে জঙ্কুকের কাছে যায়। এক্সকিউজ মি, আমি কি আসতে পারি? ইয়েস, কাম। আমার হাতটা ড্রেসিং করতে হবে। আমি কখন থেকে লাভ দিয়েছেন আবার আমার জন্য? এক্সকিউজ মি, আমি আপনার জন্য কেন লাভ দিতে যাব? জঙ্কুক একবারও তের দিকে তাকায়নি। সে এতক্ষণ ধরে রিপোর্ট লিখছিল নিচের দিকে তাকিয়ে তাকিয়ে। এবার জঙ্কুক তের দিকে তাকায়। এই কথাটা শুনে জঙ্কুক গুনে গুনে 5 সেকেন্ড তের দিকে তাকায়, এরপর আবার চোখটা নামিয়ে ফেলে। হ্যাভ এ সিট। কি করে আওয়াজটা পেয়েছো? আপু পড়ে গিয়েছিলাম। সাবধানে দেখে শুনে হাঁটবে তো। আপনি ওই কথাটা কেন বলেছিলেন প্রথমে? কোনটা? এই যে আপনি বলছিলেন যে আমি আপনার জন্য লাভ দেব, বাট ওয়াই? রোজকার একই ডায়লগটা অনেকে এসে বলে, তাই আমি ভাবলাম যে তুমিও। বাই দ্য ওয়ে, তোমাকে এই হসপিটালে আমি নতুন দেখছি। আপনি আমাকে চিনতে পারবেন, আমি মিস্টার গনিও, মানে ডক্টর গনিওর মেয়ে। হোয়াট? তুমি মিস্টার গনিওর মেয়ে? আমি আমার ড্যাডের কাছে এসেছিলাম আমার এই ড্রেসিংটা করানোর জন্য, বাট জানতে পারলাম যে উনি অপারেশন থিয়েটারে আছে, এখন বিজি, আসতে পারবে না, তাই আপনার কাছে পাঠিয়েছে। ও আচ্ছা, নাও তোমার ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে। যেই না থ্যাংক ইউ বলে উঠতে লাগলো, তখনই তার জামার হাতের যে চিকন বেলগুলো আছে একটা ছিঁড়ে যায়। সাধারণত ওয়েস্টার্ন ড্রেস পরতেই অভ্যস্ত। ও মাই গড,
হোয়াট, কি হয়েছে? আমার ড্রেস। জাঙ্কুকের চোখ যায় তার ফর্সা ওই বুকের দিকে। আমি এখন কি করে যাব বাইরে? কি করছেন আপনি? আপনি আপনি আপনার শার্টের বাটন কেন ওপেন করছেন? জাঙ্কুক একটা একটা করে শার্টের বাটন ওপেন করছে আর তের কাছে যাচ্ছে। তে অনেক ভয় পেয়ে যায়। তে পিছে যেতে যেতে তার পিঠটা দেয়ালের সাথে গিয়ে ঠেকে। সে চোখ দুটোকে বন্ধ করে নেয়। এই না, ওদিকে ওয়াশরুম আছে, এই শার্টটা পরে এখান থেকে চলে যাও। তে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। সে প্রথমে অনেক ভয় পেয়ে গেছিল জাঙ্কুকের এসব কর্মকাণ্ড দেখে। এরপর সে জঙ্গল থেকে শার্টটা নিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করার জন্য। কিছুক্ষণের মধ্যে তে শার্টটা পরে চলে আসে। তের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শার্ট থেকে আসা মাথা করার মতো পারফিউমের ঘ্রাণের জন্য। দেখি শার্টটা পরাতে খারাপ না, আরো বড় সুন্দরী লাগছিল। শার্টটিকে স্কার্টের সাথে অনেক ভালোই মানিয়েছে। তে জাঙ্কুককে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। তে 1 ঘন্টা ধরে ডিসকাস করছিল তার ফ্রেন্ডের সাথে যে বুকামের বার্থডেতে তারা কি কি করতে পারে। শেষমেশ তারা একটা প্ল্যান তৈরি করে এবং প্ল্যান অনুযায়ী কাজ করতে লেগে পড়ে। আমরা একটা রুম বুক করতে চাই। রুমটাকে আমরা নিজেদের মতো নিজেরা ডেকোরেট করবো। আমাদেরকে রুমটার নাম্বার বলুন, আমরা এখনই কাজে লেগে পড়তে চাই। ওকে, আপনাদের রুমটা হচ্ছে 202 আর এই নিন চাবি। থ্যাংক ইউ। হ্যালো ইউনো, শোন, আমাদের রুমটা হচ্ছে 202 নম্বর। তুই আর সুবিন মিলে সবকিছু সামলে নিস। হ্যালো, বোঝা যাচ্ছে না কথা, কি বললি তুই? 207? হ্যালো, কেটে দিল। মেবি 207-এর কথাই বলেছে। আচ্ছা চল তাহলে। আমি চাবি দিয়ে কি করবো? ওরা দুজন আসলে, ওরা এখানে আসলে ওরা চাবি এখান থেকে নিয়ে যেতে পারবে। আমি বাড়ি চলে যাই এখন। বাকিটা ইউনো আর সুবিন সামলে নিতে পারবে। পরের দিন সকালে। হ্যাঁ ইয়াজন, আমি বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ তে আমাকে হোটেলে কেন ডাকলো এটা বুঝলাম না। আরে বুবাম, তুই গেলেই বুঝতে পারবি যে কেন ডেকেছে। আমরা জানি নাকি? আমাদের বলার ছিল, আমরা বললাম। আচ্ছা, আমি গেলেই দেখতে পাবো। হ্যাঁ, রুমটার নাম্বার হচ্ছে যে 202। আচ্ছা ঠিক আছে, বাই। ওকে বাই। সুবিন, তোরা রুম কোনটা বুক করেছি? ইয়াজন আমাদেরকে বলেছে 207 আর আমরা সেটাই ডেকোরেট করছি। তুই গিয়ে সেখানে ওয়েট কর বুকামের জন্য। ঠিক আছে। আর হ্যাঁ, ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবি আমাদেরকে। তোরা করেছিস, অবশ্যই ভালোই হবে। তেয়ং, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তে রুমের মধ্যে বসেছিল, এমন সময় দরজার আওয়াজ শুনে সে দাঁড়িয়ে পড়ে। রুমটির মধ্যে খুবই সিম্পলি একটা ডেকোরেশন ছিল। কিছুটা লাইটিং এর ব্যবস্থা আর কিছুটা ফুলের ব্যবস্থা করা ছিল রুমটির ভেতরে। লাইটের ব্যবস্থা এমন ভাবে ছিল যে এখানে যে দুজন ব্যক্তি রয়েছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু তাদের ফেস কোনো মতেই বোঝা যাচ্ছিল না। তে হাঁটু গেড়ে বুকামকে প্রপোজ করে। বুকামের থেকে কোনো রিপ্লাই আসছে না দেখে তে একটু ঘাবড়ে যায়। বুকাম হাত দিয়ে খুঁজে লাইটের সুইচ খুঁজে পায়, এরপর লাইটটা দেয়। তে তো পুরো শকড হয়ে আছে। সে যাকে বুকাম ভেবে প্রপোজ করলো সে তো আসলে বুকাম নয়। আরে বাহ, আই এম সারপ্রাইজড। কালকে শার্টটা দিলাম আর আজকে প্রপোজাল পাচ্ছি। নট ব্যাড। ওকে, আই অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল। ব্যক্তিটি আর কেউ নয়, ডক্টর জিয়ন ছিল। তার মুখে হাসি রেখা ছিল। আপনি আপনি এখানে? দেখুন, আমি আপনাকে ভালোবাসো, রাইট? প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছ? না, আমি এখানে অন্য কেউ থাকার, আমি বোগাম থাকার কথা ছিল। আপনি কোথা থেকে এসেছেন? হোয়াট? এই রুমটা আমি বুক করেছি। বাট হাউ? এটা কালকে আমার ফ্রেন্ডরা বুক করেছে। এত কিছু বুঝি না। প্রপোজ করেছো, অ্যাকসেপ্ট করেছি। আর হ্যাঁ, এই জাঙ্কুক যে জিনিসটার উপর একবার হ্যাঁ বলে দেয় সেখানে না বলার কারোর রাইট নেই। দেখুন, আমি আপনাকে প্রপোজ করিনি, তাই আপনি উল্টাপাল্টা কিছু ভাববেন না। আমি একজনকে ভালোবাসি আর আজ তার বার্থডে, আর এই বার্থডে উপলক্ষে আমি ভেবেছি তাকে প্রপোজ করব। বাট আপনি এসে সবকিছু শেষ করে দিয়েছেন। জাঙ্কুক তো মুহূর্তেই রেগে যায়। এই ফার্স্ট টাইম কোনো মেয়েকে তার এতটা ভালো লাগে।
বাট সে মেয়েটাই তাকে পাত্তা দিচ্ছে না। বললে কিনা তাকে পছন্দ করে না, সে অন্য কাউকে ভালোবাসে। ডক্টর জিয়ন, জিয়ন জাঙ্কুককে তুমি রিজেক্ট করছো? না, আপনি আমাকে প্রপোজ করেছেন, না আমি আপনাকে রিজেক্ট করছি। এটা মিস্টেক। আই এম সরি। আমি এখন যাচ্ছি এখান থেকে। ভুল তো ভুলই হয়, তাই না? সেটা ছোট ভুল হোক বা বড় ভুল। আমার অজান্তেই আমার মনে ঢুকে পড়েছো তুমি মেয়ে। বের হতে হলে তো অবশ্যই আমার পারমিশন লাগবে। আপনার এই আজের কথা আপনি বন্ধ করুন, আমি গেলাম এখান থেকে। এই ফার্স্ট টাইম জাঙ্কুক কারো কাছে নিজেকে সঁপে দিতে চায়। আমি যেখানে হ্যাঁ বলি সেখানে কেউ না বলুক, এটা আমি পছন্দ করি না। সব নষ্ট হয়ে গেল। সব নষ্টের মূল হচ্ছে এই নুনুটা। এই ইঞ্জনের বাচ্চা, একদম সোজাসুজি বলে দিচ্ছি, আজ থেকে যদি এই নামটা ডাকিস না তো তো অবস্থা খারাপ করে ফেলবো। আমার কি দোষ? ইঞ্জন যখন কল নিয়েছিল তখন নেট প্রবলেম ছিল, তো তুই পারলি না একবার ফোন দেওয়ার জন্য? তো তুই দিতে পারলি না, এবার বসে কেন ছিলি খালি খালি? তুই জানিস কত কষ্ট করে আমরা এই ডেকোরেশনটা করেছি? আচ্ছা বাদ দে তোরা ঝগড়া প্লিজ। আচ্ছা তুই যাকে প্রপোজ করেছিলি ওই ছেলেটা দেখতে কেমন রে? দেখতে কি হ্যান্ডসাম? রোজা বেবি? ও হ্যান্ডসাম হওয়া চলে যাক, তাতে তোমার কি? এই তো আমার জানা বলছি নাকি? আচ্ছা দেখ ইঞ্জন, মানুষ যাকে ভালোবাসে তার সামনে সব সৌন্দর্যই তুচ্ছ মনে হয়, শুধুমাত্র তাকে ছাড়া। তো এখন কি করবি? আই ডোন্ট নো। আমি এখন বাসায় যেতে চাই, আমার ভালো লাগছে না। বিকালে যখন সবাই মিলে ওর বার্থডেটা সেলিব্রেশন করবি তখন আসবো না। এখন আসি গাইস, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। চল আমরা ওদিক থেকে ঘুরে আসি। চল। বৌমা, তোমার কি মনে হয় না জীবনের জন্য এখন পাত্রী খোঁজা উচিত? বাবা, এইসব তো আমিও চাই, কিন্তু ছেলেটা কি রাজি হবে? সারাক্ষণ শুধু কাজ আর কাজ নিয়ে পড়ে থাকে। আমার মনে হয় যে ওর এখন একটা বিয়ে করানো উচিত। আর আমার এমনিতেও একজন সঙ্গীর প্রয়োজন। ঘরের ভেতর আমি একাই একজন মেয়ে, আর আপনার সবাই তো পুরুষ মানুষ। আগে যখন জিন ছিল তখন ওর সাথে কত মজা করতাম, এরপর ন্যান্সির সাথে, কিন্তু এখন আমি পুরোই একলা। চিন্তা করো না বৌমা, আমি তোমার জন্য অবশ্যই একটা গল্প করার সাথে নিয়ে আসবো। জীবনের জন্য আমি নিজে মেয়ে দেখবো। জীবনের কথা বলছেন বাবা, কিন্তু জাঙ্কুকের জন্য তো এটা দেখতে হবে। ঠিক বলেছ, আমার দুই নাতির জন্যই আমি মেয়ে দেখবো। কিন্তু আগে দিয়ে আমি জীবনকে লাইন করতে চাই। জীবনের যদি মেয়ে পছন্দ হয়ে যায় তাহলে এবার জাঙ্কুকের পালা হবে। আমার ঘরে দুইটা মেয়ে আসবে, আমি অনেক খুশি। এখন রাত 2টা। জাঙ্কুক আপন মনে নিজের রুমটাকে গোছাচ্ছে। সচরাচর সে তার নিজের রুম নিজেই গোছায়, কিন্তু আজকের মতো এমন করে আর কখনোই গোছানো হয়নি। নতুন কেউ আসার অপেক্ষায় আছে এই রুমটা। খুব শীঘ্রই আসবে এই রুমে কেউ। বেডরুম শেয়ার করার টাইম যে এত তাড়াতাড়ি আসবে কখনো কল্পনাও করিনি। সকাল সকাল চা খেয়ে লি জনসুক বেরিয়ে যায় ফার্মেসি যাওয়ার উদ্দেশ্যে। সচরাচর জাঙ্কুকই তাকে মেডিসিন এনে দেয়, কিন্তু আজ জাঙ্কুক তার ওই বাড়িতে থাকায় লি জনসুক যায় ওষুধ কিনতে। লি জনসুক ওষুধ কিনতে পড়ে যায় আরেক ঝামেলায়। সে ভুলে টাকা রেখে চলে এসেছে। এমন সময় একটি মেয়ে তাকে সাহায্য করে ওষুধ কিনতে। তুমি আমাকে চেনো না, জানো না, তাও আমায় ওষুধ কিনতে হেল্প করলে। করলাম হেল্প, কারণ আমি জানি ওষুধগুলো আপনার অনেক দরকার এখন। টাকা কি নেই নাকি ভুলে রেখে এসেছেন? আসলে টাকা ভুলে রেখে চলে এসেছি, সমস্যা নেই, আপনি ওষুধগুলো নিতে পারেন। তুমি সত্যি অনেক ভালো মেয়ে, মানুষের উপকার করে হলাম একটু ভালো। জনসুকের তো মেয়েটাকে অনেক পছন্দ হয়। তোমার নাম কি আর কই থাকো? আমার নাম তে, আর সামনের 2 গলির পর আমার বাসা। পড়াশোনা কি চলছে? আমি এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আচ্ছা দাদা ভাই, আমার কাজ আছে, আমি আসি। ওষুধগুলো খেও আর নিজের যত্ন নিও। আসি তাহলে, আল্লাহ হাফেজ। অনেক মিষ্টি দেখতে মেয়েটা। আমার জীবন দাদা ভাইয়ের সাথে অনেক ভালো মানাবে। যে হোক, তুই কিছু পেয়েছিস? না স্যার, কিচ্ছু পেলাম না। উফ, তোকে দিয়ে কিচ্ছু হবে না, দেখি আমাকে দিতে দে। মেয়েটার লাস্ট কথা বলেছিল 12টা 13-এ, এরপর 12টা 20-এ তার মৃত্যু হয়।
তার মানে 7 মিনিট ধরে সে রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করছিল। তার পা দেখে বোঝা গিয়েছে যে সে অনেক দৌড়েছে। নিজেকে বাঁচানোর জন্য সে অনেক চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হলো। 12:13 ওকে কে কল করতে পারে? আরে স্যার, বোঝেন না, খুনি নিশ্চয়ই ফোন করেছে। এই কথাটা তাহলে আমি আগে কেন ভাবিনি? নিশ্চয়ই খুনিটার পরিচিত কেউ ছিল, ও ওকে চিনতো। এবার থেকে যতই মার্ডার হবে আমাদেরকে কল লিস্ট দেখতে হবে, তাহলে খুব শীঘ্রই আমরা খুনির কাছে পৌঁছাতে পারবো। স্যার, কল লিস্টের মাধ্যমে শুধুমাত্র জানতে পারবো খুনি ওর পরিচিত কেউ নাকি অন্য কেউ, কিন্তু খুনিকে কি করে ধরবো? খুব শীঘ্রই ধরবো, যে হোক, শুধু ধৈর্য ধর। ও কি মেয়েদের উপর এতটাই বিরক্ত? বুঝতেছি না, কয়টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতো সে, সব কয়টার উপর এখন প্রতিশোধ নিচ্ছে। স্যার, একটা জিনিস লক্ষ্য করলেন? ও যতগুলো মেয়েকে মার্ডার করছে সব কয়টাই বিয়ের পরে অ্যাফেয়ারে ছিল অন্য ছেলেদের সাথে। দেখ, যে হোক, খুন খুনই হয়, সেটা ভালো কাউকে মারলেও খুন হয় আর খারাপ কাউকে মারলেও খুন হয়। তা ঠিক, কিন্তু যাদেরকে মারছে না ভালোই করছে। এইসব ধরনের মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। বিয়ে করেছে জামাইয়ের সাথে থাকবে, তা নয় অন্যান্য ছেলেদের সাথে লটর ফটর করতে থাকে। আচ্ছা স্যার, আপনি মেনে নেবেন আপনার বউ যদি এসব করে? আমার বউ যদি এসব করে, আমি তো সোজাই ওই খুনের কাছে গিয়ে বলবো যে খুন কর, আমার চোখের সামনেই খুন কর। এ হোক, ভুলে যাস না তুই একজন পুলিশ অফিসার। সবার সামনে আমি পুলিশ অফিসার হতেই পারি, কিন্তু নিজের ব্যক্তিগত মানুষটার কাছে তো তার হাজবেন্ড। স্যার, একটা কথা বলি, ছেড়ে দিন এসব কেসগুলো। কেউই যখন এসব কেসে ইনভলভ করছে না, তাহলে আপনি কেন? কারণ এটা মার্ডারের কেস, চোর ডাকাতির নয়। আর খুনি একটা নয়, 15-20টার মতো মার্ডার করেছে। একে এত সহজে কি করে ছেড়ে দিই? যে হোক, আমি বিরক্ত হয়ে গেছি এই কেসটার উপর। না কোনো ক্লু পাচ্ছি, না কোনো অস্ত্র, একই ছুরি দিয়ে আঘাত করা হয় আর খুব নৃশংস করে হত্যা করা হয়। আমরা ধরবই তাকে। কি চাই? ডক্টর জিয়নকে চাই। আপনি সরুন সামনে থেকে, আমার হাতটা কেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন না? আমি যাব ডক্টর জিয়নের কাছে। আর আমার চুল পড়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান জানতে হবে আমার ওনার থেকে। স্মার্টফোন আছে? অবশ্যই আছে, থাকবে না কেন? তাহলে সেখানে ইউটিউবে গিয়ে সার্চ দিই, চুল কি করে নতুন করে গজানো যায়। তোমার 100টা নয় 1000টা ভিডিও চলে আসবে। যাও এখান থেকে, ফালতু কাজকর্ম নিয়ে চলে আসে এখানে। এটা হসপিটাল, কোনো চিড়িয়াখানা নয়। দেখতেই তো পাচ্ছি কি, দরজার সামনে যেন সঙ্গের মতো দাঁড়িয়ে থাকে। রোজগারের মতো আজও চেঁচামেচি জাঙ্কুকের কেবিনের বাইরে। আরে আরে, কোথায় ঢুকে পড়ছো? এতক্ষণ ধরে তো ওদের ক্লাস নিচ্ছিলাম, এবার তোমারটা নিতে হবে মনে হচ্ছে। কলেজের টাকা দিয়ে লেকচার শুনি, এখানে ফ্রি লেকচার শোনার আমার কোনো টাইম নেই। তরুণ সামনে থেকে, আমি কেবিনে যাব। তুমি বললে আর আমি দিয়ে দেবো? কেন, হসপিটালটা কি আপনার বাপের? এই মেয়ে, একদম বাপ তুলে কথা বলবি না বলে দিলাম। তাহলে সরুন সামনে থেকে, আমি ভিতরে যাই। দিব যেতে, আগে দিয়ে সমস্যার কথা বলো, তারপর। আমি ডক্টর জিয়নের শার্টটা ফিরিয়ে দিতে চাই। হোয়াট হোয়াট হোয়াট, কি বলছো? আজব তো, কি এমন চমকানোর মতো কথা বলে দিলাম আমি? এইবার জেনিকে সরিয়ে ভিতরে ঢুকে পড়ে। জাঙ্কুক দেখে দেখে স্মাইল করে। আজকে আবার কিসের ট্রিটমেন্ট লাগবে তোমার? আমি কোনো ট্রিটমেন্ট নিতে আসিনি, আমি আপনার শার্টটা ফিরিয়ে দিতে এসেছি। কালকে ফিরিয়ে দিতে পারিনি, তাই আজকে দিচ্ছি। রেখে দিলেও পারতেন। কালকে প্রপোজালটা তো আমি অ্যাকসেপ্ট করে ফেললাম, এখন কি হবে? চা দিয়ে বিস্কুট চুবিয়ে খান। আমি কি করব? আমি আপনাকে আগে বলেছি, এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট। কোন ছেলেকে যদি তোমার আশেপাশে দেখেছি না, তো তুমি সেই দিনই শেষ মনে করবে। আপনি আমাকে থ্রেট দিচ্ছেন? থ্রেট কেন দেব? আমি তোমাদের ভালোবেসে আদর করে বলছি। এই দিকে জেনি কান পেতে বাহির থেকে শোনার চেষ্টা করছে যে তারা কি কথা বলছে, কিন্তু কোনো কথাই তার কান পর্যন্ত আসছে না। জাঙ্কুকে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। ঘুরছে ফিরছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এবং বুগামকে প্রপোজ করার সময় খুঁজছে। 2 দিন পর লি জনসুক এই কয়েকদিন অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হয়েছেন। এখন তিনি আর দেরি করেন না, লোক লাগিয়ে জানতে পারে তের বিষয়ে। তের প্যারেন্টস নেই, থাকে স্টেপফাদারের কাছে, কলেজে পড়ে, ইত্যাদি ইত্যাদি। লি জনসুক তের বাবার সাথে সরাসরি কথা বলার জন্য তাদের বাড়িতে আনে। বিয়ের প্রস্তাবটা দিলে সে প্রথমে রাজি হতে চায় না। গং ইউজন
জংসুককে বলে তাকে এখানে বিয়ে দিয়ে সে সারা জীবনের জন্য লন্ডনে চলে যাবে, সেইখানে নতুন বিয়ে করবে এবং হ্যাপিলি লাইফ কাটাবে। সে সরাসরি বলতে পারছে না যে সে তার মেয়েকে বিক্রি করে দিতে চায়, বদলে যা টাকা পাবে সেগুলো নিয়ে সে লন্ডনে যাবে। লি জংসুকের তীক্ষ্ণ বুদ্ধি, সে এক চট করেই বুঝে যায়, ইনফ্যাক্ট রাজিও হয়ে যায় যে তাকে টাকা দেওয়া হবে, কারণ তেকে তার অনেক পছন্দ হয়েছে। সে তার নাতির বউ করে নিয়ে আসতে চায় এই ঘরে। গংইও চট করে রাজি হয়ে যায়, কালকেই সে তার মেয়েকে এখানে এনে দিয়ে যাবে সে বলেছে। লি জংসুকও রাজি হয়ে যায়। হাইওয়েতে একটা মেয়ে পাকা 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল তার পানটা বাঁচানোর জন্য। তার পিছনে ছিল একটা ব্ল্যাক মার্সিডিজ কার, যেটা তাকে 2 ঘন্টা ধরে তাড়াচ্ছিল। মেয়েটা আর পারছে না, তার পা আর এগোতে পারছে না। মেয়েটি ভেবেছিল যে তাকে নিয়ে হয়তো লোকটি তার বাড়িতে যাবে, কিন্তু সে যে আসলে তাকে মারার প্ল্যান করছিল এটা তো সে কল্পনাও করতে পারেনি। লোকটির গাড়িতে আগে থেকে একটা ছুরি ছিল। মেয়েটি এখন ভাবছে যে সে রাস্তায় এখন পড়ে থাকলে লোকটি তাকে ছুরির আঘাতে মেরে ফেলবে, তাই সে ব্রিজ থেকে পানিতে লাফ দেয়। অতিরিক্ত ক্লান্ত থাকার জন্য সে সাঁতরাতেও পারছে না, আর এভাবেই সে ডুবে মারা যায়। ড্যাড, ড্যাড তুমি কি করছো? তুমি আমাকে বিয়ে দিয়ে দিতে চাও? ড্যাড আমি এখন পড়তে চাই, প্লিজ এমনটা করো না অন্য সব ড্যাডদের মতো। আমার কোনো ফ্রেন্ডের এখনো বিয়ে হয়নি, তুমি আমার বিয়ে নিয়ে চিন্তা করছো? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এখন আমার সাথে যাবে মানে যাবে। ড্যাড, ড্যাড প্লিজ এমন করো না। আর হ্যাঁ, আমি আমি একজনকে পছন্দ করি ড্যাড, আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে চাই না। আমি কিছু শুনতে চাই না, আমি তোমাকে যেখানে বিয়ে নিতে চাইবো তুমি সেখানে বিয়ে করবে। আসো আমার সাথে, কাঁদতে বসো। ড্যাড প্লিজ আমার সাথে এমন করো না, প্লিজ ড্যাড, ড্যাড প্লিজ। গংইও থেকে পিছনের সিটে বসিয়ে দরজাটা বন্ধ করে দেয়, আর সে সামনের সিটে বসে গাড়ি চালাতে থাকে। এত কিছু হয়ে যাচ্ছে, এসব কি আবার জাঙ্গুকের কানে না দিলে হয়? জাঙ্গুক প্রথম দিন থেকে তের পিছনে একটা গার্ড রেখে দিয়েছিল। তে কোথায় যায়, কি করে, কি খায়, কি না করে সবকিছু জাঙ্গুকের জানার ছিল। আগের দিন জাঙ্গুক নিচে গিয়েছিল গংইওর কাছে, তার সোজাসুজি উত্তর সে বিয়ে করতে চায় তেকে। কিন্তু গংইও যেহেতু জংসুককে বলে দিয়েছিল তাই সে আর এগিয়ে করেনি। জাঙ্গুক প্রচুর রেগে গিয়েছিল, আর আজও তার মাথা অনেক গরম হয়ে আছে। ওই বডিগার্ডটা জাঙ্গুককে বলেছিল যে গংইও এখন তেকে নিতে যাবে তার বাড়ি, তাই জাঙ্গুক গংইওর গাড়িটাকে ফলো করে। সে ভেবেছে যে গাড়িতে শুধুমাত্র গংইও আছে। সে খুব সাবধানতার সাথে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। গাড়ির সামনের গ্লাসটা ভেঙে প্রতিটা কাঁচ গংইওর শরীরে গিয়ে লাগে। পিছনে থাকায় তার এত বেশি ক্ষতি হয়নি, কিন্তু সে সেন্সলেস হয়ে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। জাঙ্গুক অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে চলে যায়, আর অ্যাক্সিডেন্টও অপেক্ষা করে না। একজন লোক সেখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল, এমন সময় সে দেখতে পায় একটা গাড়ি আরেকটা গাড়িকে অ্যাক্সিডেন্ট করে চলে যাচ্ছে। লোকটি জোরে জোরে চেঁচাচ্ছিল, কিন্তু কেউই নেই আশেপাশে। লোকটি দেখতে পায় সামনে সিটে থাকা মানুষটি মারা গিয়েছে, কিন্তু পিছনে থাকা মেয়েটির শ্বাস চলছে। সে ইমিডিয়েটলি কল করে একটা অ্যাম্বুলেন্সকে আসতে বলে। যে জিনিসে একবার আমার চোখ পড়ে সেটা তো আমি নিয়ে ছাড়ি, আর আমার জিনিস যে অন্য কারো হাতে তুলে দেবে আমি কি তাকে ছেড়ে দেব? জাঙ্গুক এখন তেদের বাসায় আছে, সে তেকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। তে তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? দেখি ঘরে আদৌ আছে নাকি নেই, নাকি ওর ফ্রেন্ডের সাথে বাইরে আছে। সন্ধ্যার সময় আমি আবার আসবো। গংইও কার অ্যাক্সিডেন্ট করেছে এটা আবার লি জংসুক জানে, অনেক টেনশনে আছে, কারণ সে জানে গাড়িতে তেও ছিল। সে কিছু না ভেবে হসপিটালের উদ্দেশ্যে ছুটতে থাকে। হসপিটালের কেবিনে শুয়ে আছে তে, ডক্টররা ট্রিটমেন্ট চালাচ্ছে। লি জংসুক দরজার বাইরে থেকে এক নজর দেখে তেকে। এমন সময় জাঙ্গুক হসপিটালে আসে এবং তার দাদাজানকে দেখে সে অবাক হয়। দাদাজান, তো তুমি এখানে কি করছো? তুমি ঠিক আছো তো? ছোট মা ঠিক আছে তো? হ্যাঁ জাঙ্গুক, আমি ঠিক আছি, আর তোর ছোট মাও ঠিক আছে। তাহলে তুমি এখানে? হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছিস তো তুই? আর অ্যাক্সিডেন্টে তো ডক্টর গংইও মারা গিয়েছে। তুই তো ওনাকে চিনিস তাই না? এখানকারই তো ডক্টর তিনি। হ্যাঁ আমি চিনি, শুনেছি উনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। বাই দ্য ওয়ে তুমি ওনাকে কি করে চেনো?
আর তুমি কি ওনাকে দেখার জন্য এখানে এসেছো? হ্যাঁ, ওনাকে তো দেখেছি, আর দেখেও বা লাভটা কি? যাই হোক, কারের মধ্যে তিনি একা ছিলেন না, তার মেয়েও ছিল। হোয়াট? এই কথা শুনে তো জাঙ্কুকের স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। জাঙ্কুক দৌড় দিয়ে সেই কেবিনটার মধ্যে যায় যেখানেতে ট্রিটমেন্ট চলছে। জাঙ্কুক, জাঙ্কুক, কি হয়েছে তোর? এভাবে দৌড়ছিস কেন তুই? জাঙ্কুকের অজান্তেই চোখে পানি চলে আসে, তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আপনারা যান, আমি এই পেশেন্টের ট্রিটমেন্ট চালাবো। কিন্তু ডক্টর জিয়ন, বললাম না আমি ট্রিটমেন্ট করবো ওর। ওকে ডক্টর, আমরা যাচ্ছি। ডক্টর, তীর জ্ঞান ফিরেছে? না, এখনো ফিরেনি, কিন্তু 1-2 ঘন্টার মধ্যে ওর জ্ঞান ফিরে আসতে পারে, এটা নিশ্চিত। চিন্তা করবেন না, ওর বডির যেখানে যেখানে আঘাত লেগেছে সেখানে আমরা মেডিসিন লাগিয়ে দিয়েছি, আর বাকিটা ডক্টর জিয়নি সামলাবে। ওকে ডক্টর। জান, আমাকে ক্ষমা করে দাও জান। যদি চান তো তুমি ওই গাড়ি আছো, আমি কখনোই অ্যাক্সিডেন্ট। তোমার কিছু হলে আমি বাঁচবো না। ফ্যামিলির পরে তুমি, যাকে আমি প্রথম ভালোবেসেছি, আমার ফ্যামিলি তো আমাকে রেখে চলে গিয়েছে, কিন্তু তুমি আমাকে রেখে যেও না। আমি মরে যাবো। জান, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার দায়িত্ব নিয়েছি না, আমি তোমাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে ফেলবো, আমি তোমার কিচ্ছু হতে দেবো না জান। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। জাঙ্কুকের এমন অবস্থা দেখে পাগলের মতো বিহেভ করতে থাকে। কখন যে জাঙ্কুক থেকে এতটা ভালোবেসে ফেলে সেটা জাঙ্কুক নিজেও জানে না। জাঙ্কুক থেকে একটা ইনজেকশন পুশ করে কেবিন থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক, তুই কি তাকে চিনিস? ওই আর কি, দেখেছিলাম, একবার এসেছিল আমার কাছে ওর হাতটাকে ড্রেসিং করার জন্য, সে থেকে একটু চিনি আর কি। তুই যেভাবে দৌড়াচ্ছিলি যেন তোর প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমার তোর উপর পুরো ভরসা আছে, তুই মেয়েটাকে সুস্থ করে তুলবি। আমি তাহলে এখন যাচ্ছি, কালকে আবার আসবো না। পাই যাবে, তুমি থেকে কি করেছেন বললে না তো? আসলে গনি ওকে চিনতাম তো, তাই কেউ চিনি আর কি। সত্যি মেয়েটার আর দুনিয়াতে কেউই রইল না। এই জাঙ্কুক থাকতে ওর আর দুনিয়াতে কেউ থাকারও দরকার নেই। আচ্ছা দাদাজান, তুমি এখন যাও, বাড়িতে গিয়ে রেস্ট নাও। তুইও তোর খেয়াল রাখিস। প্রায় 1 ঘন্টা পর তের জ্ঞান ফিরে। কোথায় আমি? ঠিক আছে, ওঠার দরকার নেই, তুমি শুয়ে থাকো। কে তুমি? তুমি কি ডক্টর? আর আমি এখানে কি করছি? আমার বাড়ি কোথায়? আমি বাড়ি যাব। হ্যাঁ, তো তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। তুমি এখন অসুস্থ, তুমি সুস্থ হই না, তারপর নিয়ে যাব তোমাকে। এতক্ষণ ধরে খেয়াল করেনি জাঙ্কুককে। যখন জাঙ্কুকের দিকে ভালোভাবে তাকায় তখন তো জাঙ্কুককে দেখে সে এক প্রকার ক্রাশ খেয়ে বসে। আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, তুমি এখানে থাকো। তুমি কি আমার হাজবেন্ড? জাঙ্কুক তো এই কথা শুনে পুরো অবাক হয়ে যায়। হোয়াট? কি বললে তুমি? বললাম তো তুমি কি আমার হাজবেন্ড হওয়ার কারণ? তোমার মতো একজন হ্যান্ডসামকে আমার সাথেই মানায়। জাঙ্কুকের আর চিন্তা করা লাগে না, কারণ জাঙ্কুক চট করেই বোঝা যায় যে মেমোরি লস হয়েছে। সে আগের সকল কথাই ভুলে গিয়েছে, আর জাঙ্কুককে তার হাজবেন্ড মনে করছে। জাঙ্কুককে এসব নিয়ে চিন্তা করবে? জাঙ্কুক তো মহা খুশি। আমি তোমার হাজবেন্ড নই, বাট তুমি যেহেতু রাজি, আমি তোমার হাজবেন্ড হতে বেশি সময় লাগবে না, তাহলে হয়ে যাও না? হব, খুব তাড়াতাড়ি হব। আগে সুস্থ হয়ে নাও। আমি তো সুস্থই আছি, আরো সুস্থ হতে হবে। আমি খাবার নিয়ে আসছি, কেমন?
ওকে। কিছুক্ষণ পর জাঙ্কুক খাবার নিয়ে আসে মুখ থেকে খাইয়ে দেয়। রাতের বেলা জাঙ্কুক থেকে এখানে কোনো মতেই থাকতে দেবে না, তাই তো সে ডিসাইড করে সে তার বাড়িতে নিয়ে যাবে থেকে। তের পায়েও একটু চোট পেয়েছিল, যার জন্য এখনো ভালো করে হাঁটতে পারছে না। জাঙ্কুক থেকে হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে ওঠায়। সে চাইলে থেকে কোলে করে গাড়িতে উঠাতে পারতো, কিন্তু সে এখনো জানাতে চাইছে না কাউকে যে সে থেকে পছন্দ করে। ইনফ্যাক্ট সে তার দাদা জানকেও জানাতে চাইছে না এখনো এইসব বিষয়ে। গাড়ি চালিয়ে জাঙ্কুক একটা অফিসের সামনে দাঁড়ায়। সে শুভ কাজে কখনোই দেরি করতে পছন্দ করে না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা স্মাইল করে গাড়ি থেকে নেমে পড়ে। আর তেকে কোলে উঠিয়ে অফিসের ভেতর ঢোকে। আজ সে তেকে বিয়ে করবে। তার এই আনন্দের মুহূর্তটা সে একাই সেলিব্রেট করবে। তে আর জাঙ্কুকের সহমতে এই বিয়েটা হয়ে যায়। জাঙ্কুক তো অনেক খুশি, তে আর জাঙ্কুকের মতো অনেক খুশি হয়। রাত 12টা, তে বেডে শুয়ে আছে, তার স্যালাইন চলছে। জাঙ্কুক সকল ধরনের ডক্টরি ট্রিটমেন্ট তার বাড়িতে দেবে থেকে। তাই তো সকল ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো জাঙ্কুক আগে থেকে রেডি করে রেখেছিল। তে ঘুমোচ্ছে আর জাঙ্কুক তের কাপড় চোপড় গুলো কাবাটের ভিতর গুছিয়ে গুছিয়ে রাখছে। তে আর জাঙ্কুক বাড়িতে ফেরার সময় জাঙ্কুক সকল ধরনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিয়েছিল, আর এখন সে সবকিছু গুছিয়ে গুছিয়ে রাখছে। সে তার ভালোবাসার মানুষকে কোনো কিছুতে অভাব বোধ করতে দিতে চায় না। সবকিছু গোছানো হয়ে গেলে পরে জাঙ্কুক প্রথমবারের মতো তের সাথে শোয়। তের ক্যানালাটা খুলে জাঙ্কুক টেবিলে রেখে দেয় এবং তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বৌমা, জাঙ্কুক রাতে বাড়ি ফিরেনি? মনে হয় ফিরেনি বাবা, মনে হয় তের দেখাশোনা করছে। ব্রেকফাস্ট করে একবার দেখতে যেতে হবে মেয়েটাকে, আর সাথে আমার নাতিটা কি করছে দেখা হয়ে যাবে। আরে আরে, তুই কোথায় সকাল সকাল বেরিয়ে পড়ছিস? আমার কাজ আছে দাদা যান। আরে নাস্তাটা তো করে যা, পরে করব, এখন টাইম নেই। একটা নাতি যদি আমার কথা শুনতো, এই বুড়িটা মরলে তখন বুঝবে এরা এরা কি হারিয়েছে আসলে। বাবা, এসব কথা বলবেন না, হতে পারে আমার ছেলেটার কাজ অনেক বেশি। হতেও পারে, কিন্তু তাই বলে কি নাস্তা না করে এভাবে বেরিয়ে যাবে? যাই হোক, আমাকে একটা চা দাও। আপনি বসুন। কালকে আমার কি হয়েছিল? আমি তাড়াতাড়ি ঘুমিয়ে কেন পড়েছিলাম? কালকে আমাদের ফার্স্ট নাইট ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ও, ভালো লাগে না। এই নাইটটা নিয়ে মানুষের কত স্বপ্ন থাকে, আর কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তুই কি করেছিস, আমি বলবো যে আমি ঘুমিয়ে পড়েছি। জাঙ্কুক ছাড়া তো আমার এই দুনিয়াতে আর কেউই নেই। কালকে সবকিছুই বলেছে জাঙ্কুক আমাকে। এই নাও, তোমার ব্রেকফাস্ট রেডি। তুমি এখন চলে যাবে? হ্যাঁ, আমাকে হসপিটাল যেতে হবে। না না না, আমি তোমাকে যেতে দেব না হসপিটাল, তুমি আমার সাথে থাকবে। আমার এখানে ভয় করবে জাঙ্কু। কিচ্ছু হবে না জান, আমি গিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আমি কি আমার জানটাকে ছেড়ে এভাবে থাকতে পারি? আমি একজন ফিমেল ডক্টরকে সকল কাজ বুঝিয়ে দিয়ে চলে আসবো। আধা ঘন্টার মতো লাগবে শুধু। আধা ঘন্টা? তুমি এটা শুধু বলছো? জান আমার, তুমি বুঝবে না আমার প্রবলেমটা। না, আমি কিচ্ছু বুঝতে চাই না, তুমি আমাকে নিয়ে চলো তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ি থেকে একটু বের হবে না। আমি আমার কাজটা শেষ করে আবার চলে আসবো তোমার কাছে। প্রমিস দিয়েছো তো? আমি বের হবো না, প্রমিস, গাড়ি থেকে। জাঙ্কুক, এই কেবিনটাতে তো হ্যাঁ, ও চলে গিয়েছে। চলে গিয়েছে মানে? কোথায় চলে গিয়েছে? কালকে বিকালের দিকে ওর ফ্রেন্ডরা এসেছিল, এন্ড দেন ওকে নিয়ে চলে গিয়েছে। ওর ফ্রেন্ডরা এসেছে আর তুই ওকে চলে যেতে দিলে কি করে? কারণ ওর জ্ঞান ফিরেছিল আর ও রাজি হয়ে গেছে ওর ফ্রেন্ডের সাথে যাবে। বাই দ্য ওয়ে, তুমি এত টেনশন কেন করছো দাদা জান? কোথায় করছি? মানে ও তো অনেক অসুস্থ ছিল, তাই করছিলাম আর কি। দাদা জান কি কিছু লুকোচ্ছে আমার থেকে? ও নো, ও কোথায় চলে গিয়েছে? কোন ফ্রেন্ডের সাথে? ওকে যে করে হোক খুঁজে বের করতে হবে। ওকে তো আমি আমার নাতি জীবনের বউ বানিয়ে ছাড়বো। আচ্ছা, আমি যাচ্ছি এখন, তুই চলে আসিস বাড়িতে।
ওই বাড়িতে থাকিস না একা একা। দাদা জান, এখন থেকে হয়তো আমার নিজের বাড়িতেই থাকতে হবে। কেন, ওটা কি তোর নিজের বাড়ি নয়? হ্যাঁ, নিজের বাড়ি। সবকিছু নিজের হয়েও নিজের নয়। জাঙ্কুক, কি বলছিস তুই সব? কিছু না, তুমি যাও। তুই কি সত্যি আসবি না? এই বুড়োটাকে মারার প্ল্যান করছিস না তুই? দাদা জান, কি বলো এসব? আসলে আমার অনেক কাজ আছে তো, তাই ওই বাড়িতে থেকেই আমার সকল কাজগুলো কমপ্লিট করতে হয়। কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাব। তাড়াতাড়ি শেষ করিস, আসছি আমি এখন। ডক্টর জেনের কি এখনো ছুটি কাটানো হয়নি? হ্যাঁ, হয়ে গিয়েছে। আপনার জন্য কি আবার বেশি দিন ছুটি কাটানো যায় নাকি? হ্যাঁ, ভালো করেছেন। আমার লাগবে এখন ছুটি। সকল কাজ আপনাকে ভালো করে বুঝিয়ে দেব, আপনি করবেন কেমন? ডক্টর জিওন কি বলছেন? কি আপনি কেন ছুটি কাটাবেন? কি হয়েছে? আপনি তো সচরাচর এমন করেন না। হ্যাঁ, কাজ আছে, পার্সোনালি কত কাজ থাকে আমার, তাই নিতে হচ্ছে ছুটি। কেন পারবেন না আমার কাজগুলো কমপ্লিট করতে? পারবো না কেন, অবশ্যই পারবো। তাহলে চলুন বুঝিয়ে দিন। আমি যে কথা শুনেছি, তো তোরাও কি সেই কথাই শুনেছিস? দেখ দেখ, এটা গুজব হবে, এটা সত্যি হতে পারে না। তোর ড্যাড মারা গিয়েছে, তাও কার অ্যাক্সিডেন্টে, আর কারের মধ্যে তেও ছিল। আমার তে মরে যেতে পারে না, আমার তে। আমি ওকে এখনো বলতে পারিনি যে আমি ওকে কতটা ভালোবাসি। বুবন, প্লিজ শান্ত হ। আরে তেদের বাসার দারোয়ান কি জানবে? কি জানে ও? আমাদেরকে কি ফালতু কথা বলেছে, আমরা বিশ্বাস করে নেব। এছাড়া কি আর কোনো প্রুফ আছে? ইউনো, হ্যাঁ মানছি প্রুফ নেই, কিন্তু ওটা হচ্ছে সত্যি, সেটারও কি কোনো প্রুফ আছে আদেও? তের ড্যাড মারা গিয়েছে, এটা সত্যি। ওই হসপিটালে ডক্টর বিশ্বজি নামে একজন ফিমেল ডক্টর আছে, ও আমার বড় বোনের ফ্রেন্ড হয়, আর ওর থেকেই আমি জানতে পেরেছি। আর ও বলেছে যে ওর মেয়েও নাকি আর এই দুনিয়াতে নেই। আমার জীবনটাকে তছনছ করে দিয়ে গেল তে। দেখ, আমার মনে হয় না তে মারা গিয়েছে, ও এখানে আশেপাশে কোথাও আছে। দেখ, ও আমাদের ছেড়ে এভাবে যেতে পারে না সুবিন, তাই যেন হয়। দেখে ছাড়া আমাদের গ্রুপটা যেন অসম্পূর্ণ। ভগবান, চল তোকে বাড়ি দিয়ে আসি। ইচ্ছে করছে না আমার বাড়ি যেতে। দেখ, এখানে কান্না করলেও তুই আসবে না এখন, চিন্তা করিস না। তুই যেখানে আছে ভালোই আছে, তুই মরেননি। আমরা বিশ্বাস করি না এটা, ওই দারোয়ানটা বলবে আর আমরা বিশ্বাস করে নেব। আমরা সবাই মিলে খুঁজবো থেকে। কোথায় তুমি? এই তো আমি, জাঙ্কুক। আমি তোমার উপর অনেক রেগে আছি। তুমি কখন বলেছিলে চলে আসবে, তুমি এখন আসছো? মিথ্যে ভাজি একটা। সরি জান, একটু লেট হয়ে গেছে, সরি। সরি তখনই অ্যাকসেপ্ট করবো যখন তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে। অবশ্যই নিয়ে যাবে আমি আমার কলেজে। চলো তাহলে। জাঙ্কুক, কালকে না আমরা শপিং করেছি, তুমি না বলনি কেন? তুমি কোনো কিছু চাইবে আর আমি না কি করে করতে পারি জান? ও জাঙ্কুক, তুমি এত ভালো কেন? এই বলে I love you too, সোনা। সময়টা এখন রাত 10টা। জাঙ্কুক আর তে ডিনার শেষ করে। জাঙ্কুক বসে বসে তার কিছু কাজ করছিল, তা দেখে তে প্রচুর বিরক্ত। জাঙ্কুক, তোমার কি কাজ শেষ হয়নি? এই তো তে, আর কিছুটাই বাকি আছে। এই কথা শুনে তে জাঙ্কুকের দিকে একটা বিরক্তি লুক দেয় এবং একটা হাতে বই নিয়ে পড়তে শুরু করে। তে বই পড়ছে কম আর জাঙ্কুককে দেখছে বেশি। তার মুডটা খারাপ হওয়ার কারণ হচ্ছে কাল রাতে সে ফার্স্ট নাইটটা কাটাতে পারেনি, তাই আজ সে জাঙ্কুকের সাথে কাটাতে চায়, কিন্তু লজ্জায় সে আর বলতে পারছে না এই কথা জাঙ্কুককে। অনেক হয়েছে, এভাবে আর সংসারে বসে থাকতে পারছি না আমি।
তে কাবার থেকে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে তা পরে চলেও আসে এবং সোজা চলে যায় বেডে। উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়ে সে। প্রায় 15 মিনিট পর জাঙ্কুকের কাজ শেষ হয়। সেও ফ্রেশ হয়ে শুয়ে পড়ে তের পাশে। আপত্তিকর ঘটনা তো তখনই ঘটে যখন জাঙ্কুক দেখতে পায় তে একটা নাইটি পরে ঘুমিয়েছে। জাঙ্কুক তের কোমরে হাত দিতে পাটার মতো সফট অনুভূতি হচ্ছে তার। নিমিষে সে নিজেকে হট ফিল করতে শুরু করে। তে 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 তুমি কি ঘুমিয়ে পড়েছো? তের থেকে কোনো রেসপন্স না পেয়ে সে ভেবে নেয় যে তে ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুক আর উপায় না পেয়ে নিজেকে শান্ত করতে ব্যস্ত হয়ে যায়। তে কি আমাকে সিরিয়াস করার জন্য এসব পড়েছে নাকি এমনি? ও শিট, আমার এখন কাজ করাটাই উচিত হয়নি। ও ঘুমিয়ে পড়েছে এখন। জাঙ্কুক এটা বলে নিজেও ঘুমানোর ট্রাই করে। ঘড়িতে রাত 12টা বাজে। আমার তো অস্বস্তি ফিল কেন হচ্ছে? তে চোখ খুলে জাঙ্কুককে খোঁজে, কিন্তু জাঙ্কুক নেই। রুমটার মধ্যে লাইট বন্ধ, কিন্তু বাইরের চাঁদের আলো রুমে পড়ছে, তাই রুমটা একটু একটু আলোকিত হয়ে আছে। এই আন্দাজ করছে তার প্রাইভেট পার্টটা এখন কারো দখলে আছে। তার দুই পা দুই দিকে ছড়ানো, সে কোমরটাকে লাড়াতেও পারছে না। তে সামনের দিকে তাকাতেই জাঙ্কুককে দেখতে পায়। জাঙ্কুক তার প্রাইভেট পার্টে মুখ দিয়ে বসে আছে। জাঙ্কুক তের কথা শুনে মাথা উঠিয়ে তের দিকে তাকায়। সরি জান, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বিশ্বাস করো, অনেক ট্রাই করেছি, তবে পারিনি। আমার ঘুমিয়ে আসছিল না। কালকে আমাদের ফার্স্ট নাইট ছিল, তাও হলো না। তুমি অসুস্থ ছিলে, তাই আজকেও ঘুমিয়ে পড়েছিলে। জান, আমি পাগল হয়ে যাচ্ছি। আমাকে আজকে বাধা দিও না জান। জাঙ্কুক, কি করছো? ওখানে টাচ করো না প্লিজ। আমার লিটেলতে আমাকে ডাকছে জান। আমি তোমাকে অনেক ভালোবাসি তে, আমি তোকে অনেক ভালোবাসি। আমাকে আদর করতে দাও তে, প্লিজ আমাকে থামিও না। তোমাকে থামাচ্ছি কে জাঙ্কুক? শুধু কি সেখানে কিস করতে থামবে? আমার কাছে আসো না। জাঙ্কুক এবার পুরো তের উপরে উঠে যায় এবং তের দিকে ঝুঁকে পড়ে। জাঙ্কুক প্রথমবারের মতো তের ঠোঁটজোটা দখল করে নেয় এবং পাগলের মতো কিস করতে থাকে। তেও তার পাগলামিতে সাই দিচ্ছিল। জাঙ্কুককে ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে গলায় কিস করতে থাকে এবং টান দিয়ে লিক করতে থাকে। তাই জাঙ্কুকের পিঠটাকে খামচে ধরে রেখেছে। জাঙ্কুকের পরনের নাইটিটাকে টান দিয়ে খুলে ফেলে এবং প্রথমবারের মতো অরেঞ্জ গুলোর মধ্যে মুখ দিয়ে খেতে শুরু করে। বিগ সাইজ, আই লাভ ইট। জাঙ্কুক খাচ্ছে কম, বাইট করছে বেশি। জাঙ্কুক প্লিজ স্লো। জাঙ্কুক একটাকে খাচ্ছে, আরেকটাকে হাত দিয়ে ধরে রেখেছে। Your milky orange is so yummy. জাঙ্কুক আবারও তাকে কিস করতে থাকে, কিন্তু এবার জাঙ্কুক তের মুখে টান ঢুকিয়ে টিপলি কিস করতে থাকে। জাঙ্কুক আর সহ্য হচ্ছে না আমার, প্লিজ। এই তো জান, এক্ষুনি করছি। বাট স্লো, স্লো করবা। I love you জাঙ্কুক, I love you so much. I love you too সোনা, I love you too. জাঙ্কুক এবার স্লো হয়ে যায়। কিছুক্ষণ এমনই ছিল, বাট পরে জাঙ্কুক প্রচুর হার্টলি করতে থাকে সবকিছু। তের তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা।
থেকে শুরু হওয়ার রোম্যান্সটা 3টার দিকে গিয়ে শেষ হয়। বিছানায় চুপচুপ রক্তের দাগ দেখে জাঙ্কুক অনেক স্যাটিসফ্যাকশন ফিল করছে। জাঙ্কুক দেখে ওয়াশরুমে নিয়ে যায়, জাঙ্কুক দেখে ক্লিন করায়, তারপর নিজে ক্লিন হয়, তারপর তাদের বেডটাকে ক্লিন করে। জাঙ্কুক দেখে মেডিসিন খাইয়ে খাটে শুইয়ে দেয় এবং নিজেও দেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। দেখে চালা, কত ব্যথা পেয়েছি। এই কে রে তুই? আরে তো তুমি ঠিক আছো তো? আরে অন্ধ নাকি, দেখে গাড়ি চালাতে পারেন না? একটু হলে তো আমি মরে যেতাম। বড় লোক বলে কি রাস্তাটাকে বাপের নামে কিনে রেখেছেন নাকি? এই মেয়ে, বাপ তুলে একদম কথা বলবে না বলে দিলাম। আমি আসলে দেখতে পাইনি। হ্যাঁ, আপনার মতো একজন হাতি আমার মধ্যে একটু পিঁপড়েকে কি করেই বা দেখবে? কি আমি হাতি? সোজা কেন জেলে ঢুকিয়ে রাখবো বলে দিলাম। আরে যে হোক, কি হয়েছে? ঝগড়া করছিস কেন? তাড়াতাড়ি চলে আয়, দেরি হয়ে যাচ্ছে তো। গাড়িতে কি আরো একজন আছে নাকি? আপনি নামুন, আপনারও আমি আজকে খবর করে ছাড়বো। আপনাদের দুজনকে আমি পুলিশে দেবো। পুলিশে দেবে নাকি আমাদেরকে? আজব তো, পাগল হয়ে গেছেন নাকি? তুমি পুলিশের লোকদেরকে পুলিশে দেবে? আপনারা পুলিশ? কেন মেয়ে, সার্কাসের জোকার মনে হচ্ছিল নাকি? আপনি একদম কথা বলবেন না, আপনাকে লাগছেও সেরকম। কিন্তু ওনাকে তো পুলিশের মতো একটু লাগছে না। হ্যাঁ তো কার মতো লাগছে এনাকে? নায়ক শাহরুখ খান। ও আচ্ছা, উনি যদি শাহরুখ খান হয়, আমিও সালমান খান। দেখতে তো বড় নায়ক বগা খানের মতো। কি এত বড় অপমান? মেয়ে, তুমি বেশি বাড়াবাড়ি করছো, এখনই আমি তোমাকে অ্যারেস্ট করবো। চুপ থাকুন তো। এক্সকিউজ মি পুলিশ ইন্সপেক্টর, কি হয়েছে? এভাবে কেন কথা বলছো? আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? আসলে আমার আশেপাশে অনেক চোর ঘুরে, যার জন্য আমি শান্তি মতো ঘুমোতেও পারি না। রাতের বেলা একটু কথা বলতাম আর কি, যাতে আপনার ধমক শুনে সবাই চলে যায়, পালিয়ে যায়। আরে সরাসরি বলে দাও না যে আমাদের স্যারকে তোমার পছন্দ হয়েছে। এইভাবে করে আবার কেউ নাম্বার চায় নাকি? আরে লেখো, আমি দিচ্ছি। যাই হোক, কি হচ্ছে এসব? স্যার কিছু না তো। এই মেয়ে, যাও এখান থেকে। শুধু আমাদের টাইম ওয়েস্ট করছে। চলুন স্যার, আর চলুন। ইন্সপেক্টর সাহেব, আপনার নাম্বারটা। এই মেয়ে, ডিস্টার্ব করবে না তো। বয়স ঠিক মতো 16 হয়নি, আবার নাম্বার চাইছে। যাও গিয়ে পড়তে বসো। ভার্সিটির স্টুডেন্ট আমি, সেকেন্ড ইয়ারে পড়ি। চিন্তা করবেন না, কালকে আপনার কাছে আসছি আমি রিপোর্ট লেখাতে। আমার কেসটা না হয় আপনি নিজেই সলভ করে দিবেন। এভাবে অনেকদিন কেটে যায়। জাঙ্কুক আর তে লাইফটাকে অনেক সুন্দর করে কাটাচ্ছিল। আর এইদিকে লি জংসুক তো শুধু তেকে খুঁজেই যাচ্ছে, কিন্তু তেকে পাচ্ছে না সে। অন্যদিকে জিওয়ান রাত দিন খেটে কাজ করেই যাচ্ছে, কিন্তু কাজের কোনো উন্নতি হচ্ছে না। তুমি কেমন মানুষ? হ্যাঁ, আজ এতটা দিন আমি তোমার পিছনে পাগলের মতো ঘুরছি, আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। আমি ভেবেছিলাম আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি তোমাকে ভালোবাসবো। হতে পারে আমি তোমার মতো রিচ না, আমি স্টাইলিশ না, ভালো কোনো স্কিলও নেই আমার, বাট আমার ভালোবাসাটা পিওর ছিল। কিন্তু তুমি বুঝলে না জিওয়ান, তোমার লাইফ পার্টনার হিসেবে তুমি অনেক কাউকে পেয়ে যাবে তোমার টাইপের, বাট মনে রাখবে এই জিসুর মতো পাগলের মতো তোমাকে ভালোবাসে এমন মেয়ে একটাও পাবে না তুমি। আজ থেকে আমি তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেব, আর কখনো জিসুর এই মুখটা তোমার দেখতে হবে না জিওয়ান। ভালো থেকো, আসি তাহলে। জিওয়ান হা করে দাঁড়িয়ে আছে, তার বলার মতো কিছুই নেই। জিওয়ানের মনে যিশুর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছিল। এটা ভালোবাসা নাকি এটা ভালো লাগা, সেটা বুঝতে পারছে না। ফাইনালি মেয়েটা আমার পিছু ছাড়লো। স্যার, আপনি কি আসলেই ভালোবাসেন না যিশুকে? আমি কেন ভালোবাসতে যাব? আজব তো। এভাবে 2 দিন কেটে যায়। জিওয়ান এখন যিশুকে অনেক মিস করছে। তার ঠিকঠাক ভাবে কাজেও মন বসছে না, কারণ সে যিশুর দেওয়া ডিস্টার্ব গুলো না পাওয়ায় ডিস্টার্ব ফিল করছে। অনেক হয়েছে, আর না। পাগল বানিয়ে দিয়েছে মেয়ে আমাকে। আগে সে থাকলে ডিস্টার্ব হতাম, আর এখন সে নেই বলে ডিস্টার্ব হচ্ছি। কাজেও মন দিতে পারছি না। কালো জাদু করেছে আমার উপর, ওকে তো আমি ছাড়বো না।
তাহলে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। আমি ফাইনালি মিস থেকে মিসেস হব। তুমি তুমি মনে হয় আমার উপর কালো জাদু করেছো, তাহলে আমি এমনি এমনি তোমার প্রেমে পড়বো? ভাবা যায়? আমি সারাক্ষণ কাজে কমে বিজি থাকি, মেয়েদের দিকে কখনো আজ পর্যন্ত চোখ তুলেও আমি তাকাইনি। ভালো করেছেন আপনি তাকাননি, আর ভবিষ্যতেও তাকানোর কোনো চেষ্টাও করবেন না। যদি করেন এই চোখ দুটাকে আমি উপরে ফেলে দেব। নজর আমার একদিকে আটকে গেছে, আর আমি সবসময় তার প্রতি লয়াল থাকবো, কখনো তার হাত ছাড়বো না। জীবনের সকল বিপদ আপদে আমি তার পাশে থাকবো, তার ঢাল হয়ে। প্রপোজ কি এভাবে করা হয়? আমি জানি না প্রপোজ কি করে করতে হয়, আমি কখনো এসব করিনি। তুমি প্রথম, তুমি শেষ, আর কাউকে লাগবে না আমার। আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আমার মাথায় তো ব্যথা কেন করছে? প্রচুর যন্ত্রণা হচ্ছে আমার। জাংকুক মেবি হসপিটালে, বাসায় কেউ নেই। আমি আমার মাথায় তো ব্যথা কেন করছে? সেন্সলেস হয়ে পড়ে। অন্যদিকে জাংকুক, দেখুন এই অপারেশনটা আপনাকে করতে হবে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কিন্তু আমার কাছে তো এতগুলো টাকা নেই। অপারেশনের জন্য তো অনেক টাকা দরকার হয়, তাই না? আচ্ছা, আপনি না হয় 50% দিবেন, আর বাকিটা দেওয়ার দরকার নেই। আমি আপনার অপারেশনের ব্যবস্থা করে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর জিয়ন, আপনি সত্যিই অনেক ভালো। আপনার সাথে কি মানুষের দোয়া এমনি এমনি আছে নাকি? আচ্ছা, আপনি এখন যান, কালকে চলে আসবেন সময় অনুযায়ী। ঠিক আছে ডক্টর জিয়ন। ডক্টর জিয়ন, আপনার কি সমস্যা বলবেন আমাকে? কেন? আমি আবার কি করলাম? ড্যাড আমার জন্য ছেলে দেখছে। এটা তো ভালো কথা, এমনিতেও আপনার বিয়ের বয়স হয়ে গিয়েছে। আপনি আমার সাথে মজা করছেন? আমি আপনাকে ভালোবাসি ডক্টর জিয়ন। আমি আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে চাই না। আর ইউ ম্যাড ডক্টর জেনি? I am married. What? Married? মানেটা কি? বিয়ে কখন করেছেন আপনি আবার? আমাদের কাউকে তো জানালেন না আপনি। পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়েছি। দেখুন, রিসেপশন পার্টি এখনো হয়নি, কিন্তু যখন হবে তখন আপনাদের অবশ্যই ইনভাইট করব আমি। আমি আপনার জন্য বিয়ে করতে চাইছি না, আর আপনি করে নিলেন বিয়ে। আমি আপনাকে ভালোবাসি ডক্টর জিয়ন। দেখুন ডক্টর জেনি, আমি আপনাকে কখনো ভালোবাসিনি আর বাসিও না। আমার মনে আপনার জন্য কখনো ফিলিংস ছিল না, নেই, আর কখনো থাকবেও না। বিকজ আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। বিয়ে করেছেন? আচ্ছা, বাট আমাকেও নেন না। একটা ফোনে দুইটা সিম তো ইউজ করা যায় অবশ্যই। আমি ফোনও না, আর আমি সিম ইউজ করতে চাই না, বিকজ আই লাভ মাই ওয়াইফ। আপনি আমাকে কোন টাইপের ছেলে মনে করছেন, যারা বাসায় একটাকে রেখে বাইরে আরেকটার দিকে চোখ তুলে? ডক্টর জেনি, আপনি এখন যেতে পারেন প্লিজ, আর আমাকে আমার কাজ করতে দিন। 3 ঘন্টা ধরে জাংকুক কাজ করছে, আর ওইদিকে 3 ঘন্টা পর তের জ্ঞান ফিরে। আমি এখানে কি করছি? এটা তো জাংকুকের ঘর। লাইফে জাংকুককে পেয়েছি আমি, আর কখনো হারাতে চাই না আমি তাকে। আমি তাকে সত্যি অনেক ভালোবাসি। জান, কি হয়েছে? মিস করছো আমায়? তুমি তুমি এখনই বাড়ি ফিরবে। আমি তোমাকে অনেক মিস করছি। কতটা? আসলেই দেখতে পাবে আমি তোমাকে। তুমি আসবে কিনা বলো? আরে আরে, রেগে যাচ্ছ কেন? আমি অবশ্যই আসবো। আচ্ছা, আমি এখনই আসছি। I'm wait for you. কোথায় তুমি? আরে বাহ, রুমটা এত সুন্দর করে ডেকোরেট করা। জান, কোথায় তুমি? আমার যে তোমাকে এখন লাগবে। শোনো, আসো আমার কাছে। একটা পাতলা শার্ট পরে জাংকুকের সামনে আসে। জাস্ট শার্টই পরেছিল, আর কিছুই না, যার জন্য শার্ট ভেদ করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল।
যেটা দেখে জাঙ্কুক তো পুরো শেষ। জান, মারার প্ল্যান করছো নাকি আমাকে? তাহলে চেঞ্জ করে ফেলি। এখন তো আর চেঞ্জ করতে দেব না। জাঙ্কুক তেকে কোলে করে বিছানায় শুইয়ে দেয়। 2 সেকেন্ডও লাগে না তার তের উপরে উঠতে। জাঙ্কুক তেকে কিস করতে স্টার্ট করে। কিস করতে করতে নর্মাল কিসটা ডিপ কিসে পরিণত হয়। তেও জাঙ্কুকে কিস ব্যাক করছিল। জাঙ্কুক কিস করা অবস্থায় তে একটা একটা করে শার্টের বোতাম খুলছে। এন্ড শার্টটাকে খুলে ছুঁড়ে মারে ডিভানের উপর। জাঙ্কুক তের অরেঞ্জ চুলকে রাব করতে থাকে এবং একটাকে মুখে নিয়ে খেতে শুরু করে। তে জাঙ্কুকের চুলগুলোকে শক্ত করে ধরে রেখেছে এবং সুইট সুইট সাউন্ড করতে থাকে। জাঙ্কুক নিজের শার্টটা নিজেই খুলে, কিন্তু তে জাঙ্কুকের প্যান্টটা খুলতে শুরু করে। জাঙ্কুকের প্যান্টটা খোলা শেষ হলে তে জাঙ্কুকের উপরে উঠে বসে এবং পাগলের মতো কিস করতে থাকে। তে জাঙ্কুকের লিটল বানিটাকে ধরে তার লিটল দের সংস্পর্শে আনে, যার জন্য জাঙ্কুকের লিটল বানি বিগ বানিতে পরিণত হয়। লোহার মতো শক্ত হয়ে যায় তা। তে খুব সাবধানতা অবলম্বন করে জাঙ্কুকের বিগ বানিটাকে তের ভেতরে প্রবেশ করায়। জাঙ্কুক এবার বিছানা থেকে উঠে বসে, যার জন্য তে জাঙ্কুকের বুকে লিপটে থাকে আর জাঙ্কুক এই অবস্থায় রেলগাড়ি চালানো কন্টিনিউ করতে থাকে। জাঙ্কুক স্লো করছি, ওয়েট ওয়েট। Coming from miles around, see they be coming, cause they know how to dog. Turn it up, now you know who holding the throne, so give me the crown. Niggas still looking and trying to give me a pound. I don't really fuck with you niggas is clowns. Making the bitches strip and throw this shit on the ground. Now that's the way that it goes. When we up in the spot, the shit be flooded with holes. See, we get making hot, the chicks that come out their clothes, that's when we get it. Mommy already know us. Turn it up, shorty. চারদিকে লোক লাগিয়ে দিয়েছি, তাও মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। কোথায় রয়েছে ও? আরো কিছুদিন সময় নেই, দেখি পাই কিনা। বাবা, খেতে আসুন, সময় হয়ে গিয়েছে। জিওয়ান আসুক, তারপর খাবো। বাবা, জাঙ্কুক আসছে না যে? তার নাকি কিসের কাজ আছে ওই বাড়িতে। কাজ শেষ করলে তারপরে চলে আসবে। ও আচ্ছা, দাদা জান আমি চলে এসেছি। যা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়। দাদা জান, জাঙ্কুক কোথায়? আজকে 2 দিন ধরে বাড়িতে আসছে না। আরে ওর নাকি কি কাজ আছে, ওই বাড়িতে গিয়েছে। কাজ শেষ করলে তারপর আবার চলে আসবে নাকি? হ্যাঁ, ইদানিং তোমার নাকি কাজ অনেক বেশি বেড়ে গিয়েছে। কি বলতে চাইছিস কি? হ্যাঁ, ওর ডাক্তার মানুষ, ওর কাজ থাকবে না? যা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। আসছি। গুড মর্নিং জান। গুড মর্নিং এখন আছে? এখন হয়তো লাঞ্চের সময় হয়ে গিয়েছে। টাইম দেখো। সমস্যা নেই, তাতে কি? তুমি আমার কথা শোনো না জান। বলো। ইউ আর সো হট। যা হই না কেন, সবই তো তোমার জন্য। জান, আরেক রাউন্ড হয়ে যাক না প্লিজ। এই জাঙ্কুক, একদমই না। কালকে এমনিতেও আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। জান প্লিজ, একবার শুধু জান প্লিজ। জাঙ্কুক দিয়ে ঠোঁট জোড়া দখল করে নেয় আর দিন দুপুরে আবার শুরু হয়ে যায়। Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format. বিকালের দিকে তে আর জাঙ্কুক পার্কে ঘুরতে বের হয়। তে একটা দোলনায় বসে আছে, জাঙ্কুক তের জন্য আইসক্রিম আনে। তে দোলনায় দুলছে এবং আইসক্রিম খাচ্ছে। জাঙ্কুক একটা মেয়ের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ জান, শোনো, আমি কিন্তু তোমার সাথে আজকে দেখা করছি হোটেলে। আমি এত কিছু জানি না। আরে আমার হাজবেন্ড জানবে না প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, বোঝো না কেন? তুমি যারা হোটেলটাতে চলে এসো। ওকে, 305 নাম্বার রুমটাই রইলো তাহলে। আই লাভ ইউ। জাঙ্কু, কি হয়েছে তোমার? আমাকে ডুলাও না। হ্যাঁ, এই তো। আচ্ছা, ওদিকটা চলো, ওদিকটা অনেক সুন্দর জায়গা আছে। চলো। রাত 12:30, তে গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুক বেড থেকে উঠে ঘরের বাইরে কোথায় যেন একটা গেল এবং রাত 1টার মধ্যে আবার বাড়িতে ফিরেও এলো এবং তেকে ধরিয়ে ধরে ঘুমিয়ে পড়লো।
আপনাকে আমি রিপোর্ট লিখতে বলছি না। দেখো, তোমার এই আজাইরা কেস আমি নিব না। আপনি নিবেন না তো কে নেবে? এখানে সার্কাস চলছে না, তাই প্লিজ চলে যাও এখান থেকে। আর বেশি বাড়াবাড়ি যদি করো একদম জেলে ভরে রাখবো। আপনার মনে ভরে রাখেন না, সত্যি বলছি, কখনো বের হওয়ার চেষ্টা করব না, কখনো না। ও যাই হোক, এই মেয়েটাকে আমার সামনে থেকে সরাতো, আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। আমি পাগল হয়ে গিয়েছি আপনাকে দেখার পর থেকে। আপনি বুঝছেন না কেন? জীবনে কখনো প্রেম করিনি, আপনাকে দেখে ফার্স্ট ক্রাশ খেয়ে গিয়েছি। দেখো মেয়ে, তোমার এই প্রেমের ডায়লগ তুমি অন্য কোথাও গিয়ে দাও, এটা পুলিশ স্টেশন। তাহলে দেখা করুন ক্যাফেতে। আমি পারবো না, আমার অনেক কাজ আছে। প্লিজ মেনে যান না, আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি পুলিশ সাহেব। বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি? আমার নামটা জানি তুমি কি করবে? আরে ওনার নাম তো জীবন, আমাদের জীবন স্যার। সরি স্যার, কিছুই তো বলিনি আমি। আমি না এখান থেকে যাচ্ছি। জিওবের বাচ্চা, তার মানে আমার জীবন সাহেব। দেখো মেয়ে, আমার মাথা খেয়েও না বলে দিলাম, যাও এখান থেকে। এমনিতেও 10-20টার মতো মার্ডার কেস নিয়ে ঘুরছি আমি, একটাও সলভ করতে পারছি না। তার মধ্যে তুমি এসে পড়েছো আমার ঘাড়ে। প্লিজ চলে যাও। স্যার স্যার, এইমাত্র খবর পেয়েছি সারা হোটেলে একটা মেয়ে খুন হয়েছে। হোয়াট? খুন? খুন? আরে যেও মুখে সামলা। আরে বসো তুমি চেয়ারে। আরে নাও পানি খাও। দেখো, আমাদের স্যার অনেক বিজি মানুষ, তাই প্লিজ চলে যাও এখন এখান থেকে। দরকার হলে পরে এসো। যে হোক, গাড়ি বের করা, আমরা এখনই যাবো ওখানে। ওকে স্যার। আরে ছাড়ো আমাকে। আরে আমি কিছু করিনি, আমি কখন থেকে তোমাদেরকে বলছি আমি কিছু করিনি। চুপ থাক, পুলিশ আসলে তারপর ওরা দেখবে যে তুই কিছু করেছিস নাকি কিছু করিসনি। খুনি কথাকার। ওই তো পুলিশরা চলে এসেছে। মার্ডার কোথায় হয়েছে? এই তো স্যার, এটাই আসর, দেখাচ্ছি। সেই একই স্টাইলে একই খুনি। ওকে কেন এভাবে বেঁধে রেখেছো? কারণ স্যার, ওই মেয়েটাকে এই খুন করেছে। স্যার আমি খুন করিনি, আমি কিছুই জানি না এইসব সম্পর্কে। আপনারা নিশ্চিত কি করে হলেন যে খুন ওই করেছে? আরে স্যার, নরমালি হোটেলে সবাই দরজা দিয়ে ঢোকে, কিন্তু ও কোন জায়গা দিয়ে ঢুকেছে আমরা কেউই জানি না। রাত 1টার দিকে আমি ছাদের উপর কিছু একটা আওয়াজ শুনি। এরপর আমি যখন যাচ্ছিলাম তখন এই রুমটার দরজা খোলা ছিল। আমি ভাবছিলাম যে রাত 1টা বাজ কেন কেউ দরজা খুলবে, নিশ্চয়ই কোনো হেল্প লাগবে। আর আমি হেল্পের জন্য গিয়েছি, তখন এই ছেলেটাকে দেখেছি, আর এই আমাকে দেখে দৌড় দিয়ে পালাতে লাগলো। তখন আমি একে ধরে ফেলি। স্যার আমি কিছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই যেহেতু কিছু করিসনি, তাহলে ভয় পালাচ্ছিলি কেন? স্যার ভয় সবাই মনে করবে যে আমি ওকে খুন করেছি, কিন্তু আমি ওকে খুন করিনি। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই দৌড় দিচ্ছিলাম। রাত 1টা বাজে। তুই ওর রুমে কি করছিলি? আসলে স্যার, বল কি করছিলি? ওর সাথে আমি রিলেশনে ছিলাম। ও আমাকে বলেছিল আমি যেন ওর সাথে দেখা করি এই হোটেলে। কতদিনের সম্পর্ক তোদের? 2 বছর। স্যার, মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বিবাহিত। তুই কি ওর হাজবেন্ড? না স্যার, আমি ওর বয়ফ্রেন্ড। ওর হাজবেন্ড আছে, ও বাইরের কান্ট্রিতে থাকে। তুই জানিস ও বিবাহিত, তাও তুই এসব কাজে? ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। স্যার আমি কিছুই করিনি। মার্ডার তুই নাই করতে পারিস, কিন্তু তুই যে অন্যায়টা করেছিস এটার জন্য তোকে শাস্তি অবশ্যই পেতে হবে। যাই হোক, ওকে গাড়িতে তোলো। জাঙ্কুক, এই বৃষ্টির ওয়েদারে তোমার সাথে থাকতে আমার সত্যি অনেক ভালো লাগছে। তাহলে চলো না যান, একটু হয়ে যাক। ওফ জাঙ্কুক, তুমিও না। ডক্টর এত রোমান্টিক হয় নাকি তুমি এত রোমান্টিক? প্রত্যেকটা পুরুষেরই তার ব্যক্তিগত নারীর কাছে রোমান্টিক অবশ্যই হতে হয় জান। জাঙ্কুক। জাঙ্কুক কোলে করে ডেকে বেড়ে নিয়ে যায়। জাঙ্কুক তীর টপটাকে খুলে ফেলে। জাঙ্কুক, জানালাটা বন্ধ করে দাও না প্লিজ। আজ তোমাকে এভাবে দেখবো জান, আমার লজ্জা করছে। তোমার সবকিছু তো দেখা শেষ, আমার এখনো কি লজ্জারে ভাঙতে পারিনি। ও জাঙ্কুক প্লিজ। জাঙ্কুকের অরেঞ্জে মুখ ঢোকায় এবং হ্যান্ড দিয়ে রব করতে থাকে।
জাঙ্কুকদের গলায় কিস করতে থাকে, ফাইট করতে থাকে, সাপ করতে থাকে। এরপর their lips-এ Don't bite me, please. জান, আজকে তোমাকে আমি খাঁচা চিবিয়ে খাবো জান। জাঙ্কুক আস্তে করে তার প্লাজোটা খুলে ফেলে এবং নিজের প্যান্টটা খুলে ফেলে। জাঙ্কুকদের সৌন্দর্য দেখে উপভোগ করতে ব্যস্ত। জান ললিপপ খাবে? এই সময় ললিপপ কোথায় পাবে তুমি? তোমার হাজবেন্ডেরটা আছে না? একদম স্পেশাল। নাও জান, মুখে নাও। এটা আমি মুখে, আমার মুখ। প্লিজ জান, এবার জাঙ্কুকের ভাইটাকে মুখে নিয়ে নেই। 10 মিনিট ধরে এটাকে মুখে নিয়েছিল। এবার এটা তোমার ভেতরে প্রবেশ করানোর পালা। জাঙ্কুক, প্লিজ লো, প্লিজ লো। ইচ্ছা করে না জান, প্লিজ একটু করতে দাও, একটু। জাঙ্কুক ব্যথা পাচ্ছে, জাঙ্কুক প্লিজ, পেইন হচ্ছে তো, একটু জান, ঠিক হয়ে যাবে জান, কিচ্ছু হবে না। এখন রাত 1টা, আর জাঙ্কুক থেকে একাই কোথাও একটা বেরিয়ে পড়ে। জাঙ্কুক হাত দিয়ে জাঙ্কুককে খোঁজার চেষ্টা করে, কিন্তু জাঙ্কুককে পায় না। জাঙ্কুক, জাঙ্কুক, জাঙ্কুক কোথায় তুমি? হাত দিয়ে টেবিল ল্যাম্পটাকে জ্বালায়, দেখে জাঙ্কুক নেই। জাঙ্কুক কোথায় গিয়েছে? আধা ঘন্টার মতো অপেক্ষা করে জাঙ্কুক আসার, কিন্তু জাঙ্কুক আসে না। রাত 2টার দিকে জাঙ্কুককে ঘরে ফিরতে দেখা যায়। এমন ভাবে রয়েছে যেন ঘুমোচ্ছে। জাঙ্কুক এত রাত্রে কোথায় গিয়েছে? জাঙ্কুক এসে একটু ফ্রেশ হয়, এরপর থেকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে। 2 দিন পর জাঙ্কুক আবার কোথাও রাত 1টার দিকে বেরিয়ে পড়ে। আজকে ঘুমায়নি, কারণ সে জেনেই ছাড়বে যে জাঙ্কুক আসলে কোথায় যায়, তাও মাঝরাতে। অন্য সব স্ত্রীর মতো সন্দেহ করতে শুরু করে যে জাঙ্কুক আবার দেখে ঠকাচ্ছে না তো। যদি ঠকায় তাহলে তে কি করবে? সে তো মরে যাবে, কারণ সে জাঙ্কুককে অনেক ভালোবেসে ফেলেছে। সে জাঙ্কুককে হারাতে চায় না। তের চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে বালিশে। জাঙ্কুক তার বাড়ির সবচেয়ে গুপ্ত গোডাউনে যায়, তেও তার পিছে পিছে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আপনার কি ক্ষতি করেছি? তে সবকিছু দেখার আগেই ভয় পেয়ে যায়। তার চোখে পানি চলে আসে, কারণ ওই গোডাউন থেকে একটা মেয়ের আওয়াজ শোনা যাচ্ছে, আর জাঙ্কুক হাসছে। তে আরো সামনে যায় সবকিছু দেখার জন্য। তোদের মতো মেয়েদের এই পৃথিবীতে বাঁচার কোনো রাইট নেই। জাঙ্কুক মেয়েটিকে গুলি করে শান্ত হয়নি। ছুরি দিয়ে এক একটা আঘাত করতে থাকে, এক একটা নকশা করতে থাকে। সচরাচর এসব দেখতে পারে না। সে এইসব কি ছোটখাটো কোনো একটা বিষয় নিয়ে ভয় পেলেও সে সেন্সলেস হয়ে পড়ে। বাট তের আজ জানে কি হলো। সে তাকিয়ে তাকিয়ে তা উপভোগ করছে। সে অনেক স্বস্তি ফিল করছে, কারণ জাঙ্কুক তাকে ঠকাচ্ছে না। বাট সে জানে না যে মেয়েটাকে সে কেন মেরেছে, আর তার জানারও ইচ্ছে নেই, কারণ তার হাজবেন্ড জেনে বুঝেই করছে। সে তার হাজবেন্ডের ক্রাইমকে সমর্থন করছে। তুই বেঁচে আছিস, আমরা জানতাম। তুই আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারিস না। তুই জানিস তোকে আমরা কত খুঁজেছি। সত্যি আমরা তোকে অনেক মিস করেছি। আমি মিস করতে পারিনি, কারণ আমার অ্যাক্সিডেন্টে মেমোরি লস হয়ে গিয়েছিল। আমি কিছুই জানতাম না, কিছুই চিনি না। আমি সবাইকে ভুলে গিয়েছিলাম। হসপিটালে আমি জাঙ্কুককে দেখি, আর তখনই আমার ওকে অনেক ভালো লেগেছে। এন্ড আমি হাজবেন্ডও মনে করতে শুরু করেছিলাম ওকে। বাট ও আমাকে বিয়ের প্রপোজাল দেয়, আর আমি অ্যাকসেপ্ট করিনি। আর আমরা হ্যাপিলি লাইফ কাটাতে থাকি। আমার আগের এখনের সকল কিছু মনে আছে এখন। বাট তুই বুগামকে লাইক করতি, আর বুগামও তোর মৃত্যুর কথা শুনে তো পুরো পাগল পাগল হয়ে গিয়েছিল।
দেখ, আমি এখন তাকে নিয়ে আর ভাবি না, আর ভাবতে চাইও না। আমার লাইফে আমার জাঙ্কুকই বেস্ট। এখন আমি তার সাথেই থাকতে চাই সারাটা জীবন। তুই শিওর তো? ইয়েস, 100% শিওর। আমি কখনোই তোর খারাপ চাইনি, আর কখনো চাইবো না। তুই সুখে থাকলে আমরা অনেক খুশি হব। ভাই দাওয়ে, তোরা সুবিনের রিলেশনটা কেমন আছে এখন? অনেক ভালোই আছে। আমরা কাল বাদে পরশু বিয়ে করতে যাচ্ছি। ওয়াও, কংগ্রেচুলেশন। ফাইনালি এক হচ্ছিস তোরা। আমার ফ্রেন্ডটাকে আবার জ্বালিয়ে মারিস না। এমনিতেও তোকে নিয়ে অনেক অবসেস। হ্যাঁ, অনেক লাকি গার্ল আমি বলতে পারিস। আমার বিয়েতে তুই আসবি না? না রে, আমি আসতে পারবো না। জাঙ্কুক আমাকে কোথাও যেতে দেয় না। ইনফ্যাক্ট এখন আমি লুকিয়ে এসেছি। কেন রে, তোকে কি সন্দেহ করে নাকি? না না না, আমাকে সন্দেহ কেন করতে যাবে? আমাকে হারিয়ে ফেলার ভয় আছে তার। আর এমনিতেও আমি বাইরে একা গিয়ে কি করব? যখনই যাই তার সাথেই চাই। তুই জানিস, ভুবন তোর জন্য এই দেশ থেকে চলে গিয়েছে। সে ভেবেছে যে তুই আর নেই এই দুনিয়াতে, তাই সে এই দেশ থেকে চলে গিয়েছে। এখানে থাকলে তোর কথা আরো বেশি মনে পড়বে ওর। আমি কি বলবো যে তুই আছিস এখনো? না না, থাক। আমি আর চাই না কিছু আঘাতে। যা হওয়ার তা হয়েছে, আর যা কপালে ছিল তাই পেয়েছি। আচ্ছা, তুই কি পড়াশোনা করবি না? দেখি, আমি জাঙ্কুকে বলবো এ বিষয়ে। সুবিন কলেজে ঠিক মতো আসে তো? হ্যাঁ, আর ইউনোর কথা শুনবি, ও একজন ডক্টরকে ডেট করছে। হোয়াট? ডক্টর? কে? নাম ডক্টর জেনি মেবি হতে পারে। ওর থেকে বয়সে 3-4 বছরের বড়, আর তাও সে ওর সাথে ডেট করেছে। নাকি ডক্টর জেনিকে অনেক পছন্দ, আর জেনিকে যখন প্রপোজ করে সেও রাজি হয়ে যায়। ভালোই, বাট বয়সটা একটু আচ্ছা যাই হোক, ভালোবাসতে বয়সটা ফ্যাক্ট না। আচ্ছা, তোর শ্বশুরবাড়ির লোকগুলা কেমন রে? অনেক ভালো। একটা ভাবি পেয়েছি আমি, একদম মনের মতো। বাট তাদের এখনো বিয়ে হয়নি। আমি দেখা করেছি তার সাথে, অনেক মিষ্টি দেখতে তিনি। আমি বলেছি যে তার বিয়ের দিনই আমি ফার্স্ট তাদের ঘরে ঢুকবো, এর আগে না। সেই পার্টিতে আমার আর জাঙ্কুকের না হয়ে রিসেপশন পার্টিটা হয়ে যাবে। অনেক সুন্দর হবে, তাই না? আচ্ছা, আমি এখন আসি, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকিস। रूह प्यासी है जिसमें उदासी है वो मैं घूमती তুমি আমাকে এখানে কেন এনেছো? আমি কি করেছি তোমার? আমি তো তোমাকে তুমি আমাকে হারানি মানে এটা কি এখানে আমাকে এনেছে? তাহলে আমাকে খুলে দাও না প্লিজ, আমাকে সাহায্য করো। আমার হাজবেন্ড তোমাকে এত কষ্ট করে এনেছে, আর আমি ছেড়ে দেবো তোমাকে? আই ডোন্ট নো তোমাকে এখানে কেন এনেছে, বাট আই নো আমার হাজবেন্ড কখনো ভুল কাজ করে না। তার প্রবলেম হচ্ছে হয়তো, তাই তোমাকে এখান থেকে বিদায় করতে চাই। আর আমার হাজবেন্ডের প্রবলেম মানে তো আমার প্রবলেম, তাই না? প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের কি ক্ষতি করেছি? সেটাই তো। কি করেছো তুমি? তুমি আমার হাজবেন্ডের কি করেছো যার জন্য সে মেয়েদেরকে এখান থেকে বিদায় করে? I don't know. আমি জানি না তোমার হাজবেন্ড আমাকে কেন এখানে এনেছে। আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি তো তোমার হাজবেন্ডকে চিনিও না। জিয়ন জাংকুক। My husband name is Jiyeon Jungkook. He is a doctor. Dr. Jiyeon. Dr. Jiyeon? ও এমনটা করতে পারে না। ও কি করে এমনটা করতে পারে? ও একজন ডক্টর। ওর কাজ হচ্ছে মানুষকে বাঁচানো। একজন ডক্টর যারা সবকিছু করতে পারে। যাই হোক, তুমি জাঙ্কুককে কি করে চেনো? প্রায় ক্লাবে দেখা হয় আমাদের। আমি একদিন বেডের অফার আমার হাজবেন্ডকে বেডের অফার করিস? আরে ও আমার হাজবেন্ড। এই কিন্তু আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডের উপর যে চোখ তুলবে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। এই মেয়েটা মরল কি করে? আমি ওকে এভাবে তো রাখিনি, অজ্ঞান অবস্থায় রেখে গিয়েছিলাম। কে মেরেছে? আরে গোডাউনে আসবেই বাকি। এখানে তো আমি ছাড়া আর কেউই আসার কথা নয়। আর কারোর
বডি স্মেল আমি ধরতে পারি বা না পারি, তোমারটা কি করে ধরতে না পারি? এখানে আমার খেয়ে এসেছিল, ও ও জেনে গিয়েছে আমার সকল বিষয়। এখন দেখছি বেবি গার্ল। ওই গোডাউনে তুমি কেন গিয়েছিলে? কোন গোডাউন? আমি কোনো গোডাউন চিনি না। জান, মিথ্যে বলো না প্লিজ। আমি তোমার বডি স্মেল অনেক ভালো করে চিনি। হ্যাঁ গিয়েছিলাম, তাতে কি? তার মানে তুমি আমার সকল বিষয়ে জানো? হাজবেন্ড কি করে না করে সেটা তো বউয়ের অবশ্যই জানতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই জানতে হবে। আই ডোন্ট নো তুমি ওই মেয়েটাকে ওখানে কেন রেখেছিলে, বাট আমি জানতে চাই এখন। আমি ওকে এই জন্য মেরেছি কারণ ওটা তোমার প্রবলেম ছিল, আর তোমার প্রবলেম যেগুলো সেগুলো আমারও প্রবলেম। তুমি তুমি নাইট ক্লাবে যাও, মেয়েদের সাথে আড্ডা দাও। জঙ্কুক, আমি তোমাকে খুন করে ফেলবো একদম যদি আর নাইট ক্লাবে যাও তুমি। না জান, আমি কখনো মেয়েদের সাথে আড্ডা দিইনি। আমার লাইফে তুমি প্রথম ছিলে, তুমি চিরন্তন। আমি মেয়েদেরকে পছন্দ করি না। লাইফে কখনো বিয়ে করবো, কখনো একটা সংসার হবে, ভালোবাসার মানুষ পাবো আমি এসব নিয়ে কখনোই চিন্তা করিনি। বাট তোমাকে দেখার পর রিয়েলাইজ হয়েছে আমার যে আমার লাইফটাও কেউ সুন্দর করে সাজিয়ে দিবে। আমিও কারোর ভালোবাসা পাবো, কেউ আমাকে নিয়ে ভাববে। আর দেখো, আমি এখন তাই পেয়েছি। আমি তোমাকে পেয়েছি জান। আমি মেয়েদেরকে হিট করি, অনেক হিট করি, অনেক। বাট এর রিজন কি? আমি জানতে চাই জাঙ্কুক, প্লিজ আমাকে বলো। জাঙ্কুকের এই রিজনটা চলো আমরা ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে আসি। আমার ন্যান্সি দাদুমণিটা তো কত বড় হয়ে গিয়েছে, এখন তার জন্য একটা রাজপুত্র আসবে, সে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে। যে এই গল্পটা তো ছোটবেলায় শুনতে তোর দাদুর থেকে। দাদা জান, আমি একজনকে ভালোবাসি দাদা জান, আর আমার কাছে আমার সেই প্রিন্স। আরে বাহ, এটা অনেক ভালো কথা, আমি শুনে অনেক খুশি হয়েছি। ন্যান্সি, তুই চিন্তা করিস না, তোর দাদা জান তোকে কখনোই নিরাশ করবে না। ছেলেকে আসতে বলবি আমাদের বাড়ি, আমি দেখতে চাই সে কেমন। দাদা জান ও অনেক ভালো, একটা কোম্পানিতে জব করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। আচ্ছা আচ্ছা, ভালো হলেই ভালো, তুই তাড়াতাড়ি করে নিয়ে আসবি, ঠিক আছে? ওকে দাদা জান, আই লাভ ইউ। ন্যান্সি আপু, তুই বিয়ে করতে যাচ্ছিস? তোর বিয়ে হয়ে গেলে তোর এই ভাইটাকে কে দেখবে? আরে পাগল, আমি কি একেবারে জন্য যাবো নাকি? কিছুদিন সেখানে থাকবো, কিছুদিন এখানে। আর এমনি তো তোর জন্য দাদা জান আছে, ছোট মা আছে, আর জিওয়ানও আছে। আমাকে কি দরকার? আর মায়ের খাবে কিন্তু বলে দিলাম, তোকে দরকার নেই মানে? তোকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। আমি তোকে অনেক ভালোবাসি ন্যান্সি আপু, আমিও আমার ভাইটাকে অনেক ভালোবাসি। আর হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেলে তুইও তো যাবি আমাকে দেখার জন্য, সেখানে অনেকদিন থাকবি, অনেক ভালো ভালো খাবার খাবি, আর আমরা অনেক মজা করবো, অনেক ঘোরাফেরা করব। কিছুদিন পর ফাইনালি ন্যান্সির বিয়ে ঠিক হয়। লি জংসুক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ছেলে কি করে না করে সবকিছুই খোঁজ খবর নিয়ে জানতে পারে সে অনেক ভালোই, আর সে ন্যান্সিকে অনেক ভালোবাসে। তাই জন্য লি জংসুক আর দেরি করতে চায় না, সে তার নাতনিকে দানা জামাইয়ের হাতে তুলে দিতে চায় খুব তাড়াতাড়ি। ন্যান্সির বয়স তখন 20 বছর ছিল, আর জাংকুকের বয়স তখন 15 বছর। জাংকুক তখন ক্লাস 9-এ ছিল, আর জিওয়ানের বয়স ছিল 19 বছর, যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তো। দেখতে দেখতে বিয়েটা হয়ে যায়। জিওয়ান আর জাংকুক ন্যান্সিকে অনেক ভালোবাসে, তাদের বোন চলে যাওয়ায় তারা অনেক কান্না করে। দেখতে দেখতে এভাবেই দিন যাচ্ছিল। ন্যান্সি প্রথম 2 মাস অনেক সুন্দর করে তার সংসারটা গুছিয়ে গাছিয়ে জীবন কাটাচ্ছিল। তারপরে চলে তার করুণ কাহিনী। ন্যান্সির বিয়ে হয় কাই নামের একটা ছেলের সাথে। এমনিতে কাইও ন্যান্সিকে প্রথম ভালোবাসতো, আর বিয়ের 2 মাসও সে ন্যান্সির সাথে অনেক ভালো ব্যবহার করত। পরে কাই অন্য একটা মেয়ের সাথে রিলেশনে যায়।
যেখানে মেয়েটাও ছিল বিবাহিত। সে তার স্বামীকে ঠকাচ্ছে আর এদিকে কাইও তার স্ত্রী ন্যান্সিকে ঠকাচ্ছে। ন্যান্সি প্রথম কিছুই সন্দেহ করেনি, পরে পরে তার আচার আচরণ চেঞ্জ হয় এবং বিভিন্ন ফোন কল আসতে থাকে তার ফোনে এবং মেসেজ আসতে থাকে, যা দেখে ন্যান্সি আর ঠিক রাখতে পারে না নিজেকে। সে সোজাসুজি কাইকে বলেছিল যে তাকে কেন ঠকাচ্ছে, সেও তো ন্যান্সিকে অনেক ভালোবাসতো। এই কথাই কাই উত্তর দিয়েছিল সে যা করবে তার মন মতো করবে, সব তার ইচ্ছাতেই করবে, এখানে যেন কেউ তাকে তার কোনো কাজের জন্য বাধা না দেয়। এই কথা শুনে ন্যান্সি অনেক রেগে গিয়েছিল। কাইয়ের শার্টের কলার ধরে তার রাগগুলোকে ছাড়তে থাকে সে। রাগের মাথায় সে কাইকে বাইট করে বসে, আর যার জন্য কাই অনেক রেগে গিয়ে ন্যান্সিকে মারতে শুরু করে। ন্যান্সির ব্যথা অনেক কাতরাচ্ছিল, কিন্তু তাকে বাঁচানোর মতো কেউই নেই, কারণ তার শ্বশুর শাশুড়িও ছিল তেমনই। তারা দুজনেই রুমের মধ্যে দরজা বন্ধ করে শুয়েছিল। ন্যান্সির আর্তনাদের আওয়াজ তাদের কানে আসছিল, কিন্তু তারা ন্যান্সিকে বাঁচানোর জন্য যাচ্ছিল না। এইদিকে জাঙ্কুকের পরীক্ষা শেষে শীতকালীন বন্ধ পায় এবং বোনের বাড়িতে বেড়াতে যায়। জাঙ্কুক তার বোনের ফেভারিট চকলেট নিয়ে তাদের বাড়িতে গিয়েছিল। ঘরের দরজা খোলাই ছিল। তার বোনকে এমন ভাবে মারছিল আর সে লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল দরজার আড়াল থেকে। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ তাকে যদি দেখে ওই লোকটা তাকেও মারতে শুরু করে। সে কিছু না ভেবে ছুটতে থাকে বাড়ির উদ্দেশ্যে। তার দাদাজানকে তার সবকিছু বলতে হবে, কারণ সে ছোট, তার একার দ্বারা কিছুই হবে না। এইদিকে কাই ন্যান্সিকে মারধর করার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি একটা ভুল মানুষকে নিজের জীবন সঙ্গী বানিয়েছি। আমার কপালে এসব ছিল। জীবনে ঠিকঠাক ভাবে কারোর ভালোবাসা পাইনি আমি। নিজের মা বাবা, নিজের স্বামী, এভাবে কি সংসার করা যায় নাকি? আমার দাদা জানকে আমি কি জবাব দেব? আমি তো ওকে বিয়ে করেছি। দাদা জান আমাকে কতটা ভালোবাসে, আমার এক কথায় উনি আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। আর এই মানুষটা আমার সাথে কি করলো? হে আল্লাহ, আমি কই যাবো? আমি কি করে মুখ দেখাবো আমার দাদা জানকে? ছোট মা আমাকে বলেছিল অনেক ছেলে আছে রিলেশন করে, কিন্তু বিয়ের পরে সব বদলে যায় তাদের ভালোবাসা। আর আমি বিশ্বাস করিনি তার কথা। আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম এই মানুষটাকে। আমার তো মরার ছাড়া আর কোনো উপায় নেই। আমি কি করে বাঁচবো? ভালোবাসার মানুষটাকে যে অন্য কারোর সাথে শেয়ার করা যায় না। আমি চলে যাবো। আমি আর এই দুনিয়ায় থাকবো না। আমি থাকবো না এই দুনিয়াতে। আমাকে ক্ষমা করে দিয়ে দাদা যান, আমাকে ক্ষমা করে দিও। আমাকে ছোট মা ক্ষমা করে দিও। আমার ভাই, আমার জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দিস ভাই। আমার তোর বোন খুব খারাপ একটা ছেলের সাথে বিয়ে করেছে। খুব খারাপ ছেলেকে ভালোবেসেছে। তোকে দেখার জন্য আমার দাদা জানাচ্ছে, আমার ছোট মা আছে, আমার জীবন ভাইটা আছে। সবাই তোকে দেখবে, সবাই তোকে আদর করবে। আমি আমার আব্বুর কাছে না হয় চলে যাই, সেখান থেকে তোর জন্য হাজারো দোয়া করব, তোর জীবনটা আলোকিত করুক। এইসব কথা বলতে বলতে ন্যান্সি সিলিং ফ্যানের মধ্যে তার শাড়িটা ঝোলায় এবং একটা ফাঁস তৈরি করে। আর এরপর আর কি, ন্যান্সি সুইসাইড করে মারা যায়। জাঙ্কুক আর লে জংসুক এসে ন্যান্সিকে মৃত অবস্থায় পায়। আর সেদিনই জাঙ্কুক বুঝেছে যে যদি তার দাদা জানের কাছে না গিয়ে তার বোনটাকে বাঁচাতো, তাহলে হয়তো তার বোনটা এখন তাদের কাছে থাকতো, তাদের সামনে থাকতো। পরিবারটা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। কাইয়ের মা বাবাকে তারা পুলিশে দিয়েছিল। কাইকে পুলিশ ধরতে পারেনি। লি জংসুকি তখন পুরো পরিবারটাকে সামনে ছিল। জাঙ্কুকের খাওয়ানি দাওয়ানি সে পুরো পাগল প্রায়, কারণ সে ভাবে তার জন্য অর্ধেক তার বোন মারা গিয়েছে। ধীরে ধীরে জাঙ্কুক নিজেকে স্বাভাবিক করতে পারলো। একদিন জাঙ্কুক স্কুল থেকে বাড়ি ফিরছিল।
হঠাৎ সে কাইকে দেখতে পায় আর তার চোখ নিমেষেই লাল হয়ে যায়। কাই কোথাও একটা যাচ্ছিল আর জাঙ্কুকও তার পিছু করে। কিছুক্ষণ পর দেখে কাই তাদের বাড়িতেই ঢুকছিল। বাড়িটাতে এখন কেউই নেই, কারণ তার মা বাবা দুজনেই জেলে ছিল। কাই রুমের ভেতর কিছু একটা খুঁজছিল। জাঙ্কুক এক হাতে এক মুষ্টি বালু নিয়ে ঘরে প্রবেশ করে এবং দরজাটাকে বন্ধ করে দেয়। কাই জাঙ্কুককে দেখে অনেক অবাক হয়। কাই হাতে একটা ফ্লাওয়ার বাস নেয় জাঙ্কুককে মারার জন্য। এর আগে জাঙ্কুক তার হাতে থাকা বালিগুলো কায়ের চোখে মেরে দেয় এবং ব্যাগ থেকে একটা কলম নিয়ে সোজা কায়ের গলায় ঢুকিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে সেখানে কাই মারা যায়। 15 বছরে তার এটা প্রথম খুন ছিল, তাও তার বোনের স্বামীর। জাঙ্কুক কাইকে সেখানে রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার বোনের সাথে যা হয়েছিল অনেক অন্যায় হয়েছিল জাঙ্কুক, বাট তুমি আর এসব করো না প্লিজ। আমি তোমাকে নিয়ে একটা সুন্দর সংসার করতে চাই। আমি জানি তুমি সেই সকল মেয়েদেরকে শাস্তি দিচ্ছ যারা বিয়ে করার পর রিলেশনে থাকে, কিন্তু জাঙ্কুক যদি একবার কখনো ধরা পড়ে যাও, তোমার জীবনের সাথে আমার জীবনও শেষ হয়ে যাবে। তুমি না বাঁচলে আমিও বাঁচবো না জাঙ্কুক। আমি তোমাকে অনেক ভালোবাসি। জান, প্লিজ আর এমন করো না। প্লিজ জাঙ্কুক, এসব কাজ ছেড়ে দাও প্লিজ। আমি তোমার সাথে সুন্দর করে বাঁচতে চাই। আমাদের মাঝে কেউ আসুক, আমি এটা কখনোই চাই না। আমি আমার জীবনে এই জন্যই কাউকে আনতে চাইনি। বাকিটা জীবন এসব করে কাটিয়ে দিতে চেয়েছিলাম, বাট জান, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি, সবকিছু ছাড়তে পারি। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু জাঙ্কুক। এই নাও, এটা খাও। জাঙ্কুক কি রাজি হয়েছে? হ্যাঁ, আমার জাঙ্কুক আমি যা বলবো তাই করবে। ও আমাকে অনেক ভালোবাসে আর আমিও। তুমি বলে দিও আমার ভাসুরটাকে এইসব কেস নিয়ে যেন আর না লড়ে। বিয়ের পর হানিমুন ট্যুরে যাও, রিল্যাক্সে লাইফ কাটাও, এনজয় করো। এইসব মার্ডারের কেস যেন ছেড়ে দেয়। তুমি যেহেতু করেছো তোমার কাজটা, আর আমিও আমার কাজটা করব। আমরা দুজন সংসারটাকে আলোকিত করে রাখবো। এখন আমার পালা, আমি আমার কাজটা সম্পূর্ণ করার। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ এন্ড বাই, টেক কেয়ার। জিওয়ান, এই কেসটা প্লিজ ছেড়ে দাও। এই কেসে আমি কোনো উন্নতিই দেখতে পাচ্ছি না। প্লিজ, বিয়ের পরে তুমি কিছুদিন ছুটি নিয়ে নিও, তখন আমরা বাইরের কান্ট্রিতে হানিমুন ট্যুরে যাব। জিওয়ান প্লিজ। জিওয়ান চাইছিল না এই কেসটাকে ছেড়ে দিতে, কিন্তু জিসোর অনেক জোরাজোরিতে সে এই কেসটা বন্ধ করতে রাজি হয়। জাঙ্কুক, তুই আগে যদি আমাকে বলতি যে তুই দেখে পছন্দ করিস, আমি কি বিয়ে দিতাম না? তোর দাদা জানকে তুই এত খারাপ মনে করছিস, কোথায় না কোথায় খুঁজেছি আমি দেখে, কিন্তু তোর বাসায় যদি তুই বন্দি করে রাখিস, তাহলে আমি কি করি বা পাবো বল? আমি দেখে চেয়েছিলাম আমার জীবনের বউ বানাতে, কিন্তু যেহেতু জীবন এখন অন্য মেয়েকে পছন্দ করে আর তুই দেখে পছন্দ করিস, তাহলে তো আমার তোদের মতামত নিয়ে তোদের বিয়েটা দিতে হবে, তাই না? তুই দেখে বিয়ে করছিস তো কি হয়েছে? এখন আমি ধুমধামের সাথে আবার বিয়ে দেব তোদের সঙ্গে। রয়েছে জিওয়ান আর জিসো। দেখতে দেখতে তাদের বিয়েটা হয়ে যায়। ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাব। রোজও অনেক খুশি ছিল তাদের এই বিয়েগুলো দেখে।
ফাইনালি তার জন্য দুইটা বৌমা এসেছে তার একাকিত্বটা কাটানোর জন্য। জিওয়ান তার দুই নাতের রুমগুলোই অনেক সুন্দর করে সাজিয়েছে লোকধারা। দুই নাত বই বসে আছে ফুলের বিছানায়। আজ পুলিশ ইন্সপেক্টর জিওয়ান খুব খারাপ একটা জিনিস করতে যাচ্ছে। অপেক্ষায় আছে আপনার খারাপ কিছু দেখার জন্য। তাই নাকি? তাহলে তো দেখাতেই হচ্ছে। অন্যদিকে জান, আজ আমাদের ফার্স্ট নাইট। আরে কি করছো? কাছে কেন আসছো এতটা? তোমাকে সালাম করা বাকি, দুধ খাওয়ানো বাকি, আরো কত রিচুয়াল আছে। এত রিচুয়াল আমি বলতে পারবো না তো জান, প্লিজ সালাম টালাম কিচ্ছু করা লাগবে না। আর হলো বাকি দুধের কথা, সেটাই চাই। প্লিজ ব্লাউজ খুলো। আরে আমি গরুর দুধের কথা বলছি, এখানে আছে। ওইটা আমি খাবো না তো। আমার জানের গুলো থাকতে আমি ওটা কেন খেতে যাবো? আরে জাঙ্গু কি করছো? আস্তে, প্লিজ স্লো। Stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Who be the king of the sound? Bust a bus packages, put a lock on the town. I know my bitches be coming from miles around. See, they be coming, cause they know how to gog it down. Now you know who holding the throne, so give me the crown. Niggas still looking and trying to give me a pound. I don't really fuck with you niggas is clowns. Making the bitches strip and throw this shit on the ground. Now that's the way that it goes. When we up in the spot, the shit be flooded with holes. See, when you make it hot, the chicks that come out they clothes. That's when they get it. Mama, you already know I'm Stop, format it, touch it, bring it, pay it, Hey, yo, let me take their ass back to the club, bro.